সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1269তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ পরশের জীবনের কলিজা কাঁপানো চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সুন্দরী শালিকে দুবাই নিয়ে বিক্রি করে দেয় দুলাভাই। সুন্দরী শালিকে আবুধাবিতে নিয়ে বিক্রি করে দেয় এক প্রতারক দুলাভাই। এই গল্পটা কলিজায় দাগ কেটে যাওয়ার মতো এক প্রতারণামূলক করুণ বাস্তব জীবনের গল্প। প্রিয় বন্ধুরা, আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত রাজধানী ঢাকার ভাই প্রতিষ্ঠিত পরিবারের সন্তান, সম্ভ্রান্ত পরিবারের সন্তান পরশের জীবনের এই প্রতারণামূলক বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে পরশকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রনি, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, রয়েছে আমার 2টা মা সহ আমার দাদা দাদি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার 2জন কাকা। আমার 2টা মা বলতে আমার বাবা মূলত 2 বিয়ে করে। আমার আব্বা প্রথম যাকে বিয়ে করে, যিনি আমার সৎ মা, ওনার ঘরে আমার বাবার 2টা ছেলে সন্তান এবং একটা মেয়ে সন্তান হয়। তার মানে আমার বড় 2টা ভাই আর বড় একটা সৎ বোন রয়েছে। এরপরে আমার বাবা আমার মাকে বিয়ে করে। আমার মা দেখতে শুনতে অনেক বেশি সুন্দরী ছিল, কিন্তু আমার নানু বাড়ির অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না। আমার মাকে কেন জানি আমার বাবা মন থেকে ভালোবেসে ফেলে। আমার মায়ের এর আগেও একটা বিয়ে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ওই বাবা ওই সংসারে কোনো সন্তানাদি হয় না। আমার ওই বাবা মারা যায় এবং উনি মারা যাওয়ার পরে আমার আব্বা সেকেন্ডলি আমার মাকে বিয়ে করে। আমার মাকে যখন বিয়ে করে তখন এই পরিবারের সবাই বলে বেড়াচ্ছিল, আমার সৎ মা, সৎ ভাই বোন এবং আমার দাদা দাদি সবাই বলতেছিল আমি নাকি আমার আব্বার সন্তান না। আমার মা আগে যে পরিবারে বিয়ে বসেছিল সেই পরিবার থেকে আমার মা আমাকে পেটে নিয়ে এসে এরপর আমার আব্বাকে আমার আম্মা বিয়ে করে। এই কথাটা নিয়ে আমার আম্মাকে খুব বেশি খোঁটা দিত আমার দাদা দাদি, বিশেষ করে আমার সৎ মা 1 সেকেন্ডের জন্য আমার মাকে শান্তি দিত না। 24টা ঘন্টা ওই একটা বিষয় নিয়ে আমার মাকে খোঁটা দিয়ে যেত, তুই অন্য পরিবারের অন্য বেটার সন্তান পেটে নিয়ে তুই আমার স্বামীকে বিয়ে করেছিস। এই কথা বলে আমার মাকে প্রতিনিয়ত আমার সৎ মা অত্যাচার করত। এরকম অত্যাচারে জর্জরিত যখন অবস্থায় ছিল আমার আব্বা এই জিনিসগুলো দেখতে পাইছে এবং দেখতে পাওয়ার পরে আমার আব্বা তখন আমার মাকে আলাদা করে দেয়। আলাদা একটা জায়গায় আমার বাবা তখন বাড়ি কেনে, অন্য একটা জায়গায় বাড়ি কিনে ওই বাড়িতে তখন আমাকে আর আমার মাকে রাখে। তো ওই পরিবারে শুধু আমি আর আমার মা থাকতাম, আর বাকি পরিবারে আমার বাবা, আমার সৎ ভাই বোনেরা, আমার দাদা দাদি এবং আমার কাকা একসাথে আমার আব্বুর সাথেই থাকতো। তো দেখা যায় আব্বু খুব বেশি একটা আমাদের বাসায় আসতো না, মাঝে মাঝে খুব কমই আসতো, হয়তো মাসের মধ্যে 1 দিন কি 2 দিন অথবা খুব বেশি হলে 3 দিন। এছাড়া আমার বাবা আমাদের পরিবারে আসতো না। তার কারণ আমার যে ভাই বোন আছে, সৎ ভাই বোন আছে, আমার সৎ মা আছে, আমার দাদা দাদি, এরা প্রতিনিয়ত আমার আব্বাকে পাহারা দিত এবং আব্বাকে কঠিনভাবে শপথ করাইতো আব্বা যাতে আমার মায়ের কাছে না আসে, আমাদেরকে পরিচয় না দেয়। এরপরেও আব্বা ওদেরকে ফাঁকি দিয়ে ওদের কাছ থেকে মুখ লুকিয়ে খুব গোপনে আমাদের সাথে দেখা করার জন্য আব্বা 2-3 বার প্রতি মাসে আমাদের পরিবারে আসতো, আমাদের বাসায় আসতো। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার বাবা কোনোদিনও কিন্তু আমাদেরকে কোনো অভাব দেয়নি। আমার পড়াশোনা, আমার মায়ের খোঁজ খবর নেওয়া, আমার মাকে টাকা পয়সা দেওয়া, সব কিছুই কিন্তু আমার আব্বা খুব বরাবর করতো। কখনোই আমার মাকে আমার আব্বা কষ্ট দেয়। অসম্ভব রকমের ভালো আমার মাকে আমার বাবা বাসত। এরকম দেখে দেখে না আমার শৈশবের দিনগুলো কাটায়। আমার মায়ের এই পৃথিবীতে আপন বলতে আর কেউ ছিল না। আমার নানা নানি মারা যায় এবং নানা নানি মারা যাওয়ার পরে আমার মা পরিপূর্ণ একা হয়ে পড়ে। শুধু মাঝে মাঝে বাবা আসতো, আর বাকি সময়টা আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরে আদর করে তার সময়গুলো পাস করতো। এমন করে 1 দিন 2 দিন 3 দিন করে যাচ্ছে আমার মা আমাদের বিল্ডিংয়ের পার্শ্ববর্তী একটা জায়গায় আমাকে তখন একটা স্কুলে ভর্তি করায়। আমি তখন ওই স্কুলে পড়াশোনা করি। এই পর্যন্ত কিন্তু আমার দাদা দাদি অথবা আমার সৎ মা বা সৎ ভাই বোনেরা কেউই আমাকে মেনে নেয়নি। সবাই একটা কথাই বলতেছে
যে আমি আমার বাবার সন্তান না, আমার মা আগে যেখানে বিয়ে করেছিল সেখান থেকে আমাকে পেটে করে নিয়ে আসছে। এই নিয়েই গোটা পরিবারের মাঝে তুমুল রকমের ঝগড়াঝাটি, ফাইটিং, মারামারি এগুলো হতেই থাকতো। এমন করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমার যতটুকু মনে আছে, ক্লাস 9-এ পড়া অবস্থায় আমার আব্বা খুব অসুস্থ হয়ে পড়ে। আমার আব্বা অনেকটা মোটা ছিল এবং আমার আব্বার অনেক বেশি জায়গা সম্পত্তি ছিল ঢাকাতে, এবং ঢাকার স্থায়ী ছিল আমার আব্বা, এবং তিনি অনেক বেশি টাকা পয়সার মালিক, নিজস্ব ব্যবসা বাণিজ্য অনেক কিছুই আছে। কিন্তু এর কোনো কিছুই আমার সৎ ভাই বোনেরা আমাকে ছুঁইতে দিত না। আব্বুর ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে আমাকে যাইতে দেয় না, এবং যদি কোনো সময় দেখতে পায় যে আব্বুর ব্যবসা প্রতিষ্ঠানে আমি গিয়েছি বা তার আশেপাশে আমি ঘোরাফেরা করি, আমার সৎ মা বা আমার সৎ ভাই বোনেরা আমাকে ওখান থেকে কুকুরের মতো তাড়িয়ে দেয়। আমার আব্বার বিশাল একটা সুপার মার্কেট আছে, আমরা নগদ টাকা দিয়েও ওই সুপার মার্কেট থেকে বাজার করতে যেতে পারি না, কারণ ওই সুপার মার্কেটের লোকদেরকে বলে দেওয়া হয়েছে যাতে আমি বা আমার পরিবারের কেউ কোনোভাবে সুপার মার্কেটে ঢুকতে না পারি। এতভাবে আমাদের উপরে বর্বর নির্যাতন করে আমার সৎ মা, সৎ ভাই বোনেরা। এমন করতে করতে ক্লাস 9-এ পড়া অবস্থায় আমার আব্বা খুব অসুস্থ হয়ে পড়ে, এবং আমার আব্বা অনেকটা স্বাস্থ্যবান ছিল, চলাফেরা করতে পারে না, অনেকটা অসুস্থ হয়ে পড়ে। তো একদিন আমার আব্বা কান্না করতে করতে আমার মায়েরে বলতেছে যে পরশকে তো কেউ মেনে নিবে না, আমার পরিবারের কেউ পরশকে মেনে নেবে না। এখনও আমার বাবা মা, মানে আমার দাদাদের কথা বলতেছে যে আমার বাবা মাই তো এখনও পরশকে মেনে নেয় নাই, আর আমার সন্তানাদি যারা আছে তারা তো পরশের কথা শুনতেও পারে না। আমি যদি মরে যাই তাহলে পরশের কি হবে, ও কোথায় যাবে, কিভাবে থাকবে? এই জিনিসগুলো নিয়ে আমার আব্বা খুব টেনশন করতেছিল আমার মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে। আমার মা তখন আব্বাকে বলতেছিল যে আপনি তো টেনশন করেন কেন, এত টেনশন করার কি আছে, আল্লাহ তাআলা যা করে অবশ্যই ভালোর জন্য করে, আপনি মন খারাপ করি না, আপনি আল্লাহর উপরে ছেড়ে দেন, আল্লাহ অবশ্যই ভালো কিছু করবে। মানে আমার মা এগুলো বলতো, তো আমার আব্বা তারপরও শুনতো, এবং এমন করতে করতে আমার আব্বা একদিন একটা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্তটা ঠিক এরকম, আমার আব্বা তখন আমার মাকে বলল একটা কাজ করি, যে বাড়িটাতে আমি থাকতেছি, মানে তোমরা থাকতেছো, এই বাড়িটা তো আমারই বাড়ি, এই বাড়িটা ছিল 3 তলা একটা বাড়ি। আমার আব্বা তখন বলতেছে যে এই বাড়িটা আমি পরশের নামে লিখে দিই। আমার মাকে বলে, তো আমার মা বলতেছে যে কেন, এটা পরশের নামে লিখে দিতে হবে কেন, আপনি মারা যাবার পরে তো আপনার সয় সম্পত্তির মালিক তো পরশও হবে বা এরাও হবে। আমার আব্বা তখন বলতেছে যে তুমি যেভাবে বলতেছো বিষয়টা কিন্তু ওভাবে হবে না, কারণ আমার ওই সন্তানেরা সম্ভবত আমার কাছ থেকে কিছু একটা করে ফেলবে, বা তারা সম্ভবত আমাকে বাসায় আটকায় ফেলবে, আমাকে বাসা থেকে বেরোতে দিবে না, আমার সয় সম্পত্তিগুলো ওরা মনে হয় আমার কাছ থেকে জোর করে হলেও নিয়ে যাবে। এই জন্য যে বাড়িতে তোমরা আসো ওই বাড়িটা আমি পরশের নামে লিখে দিতে চাই। আমার মায়ের অনিচ্ছাকৃত সত্ত্বেও আমার আব্বা তখন ওই বাড়িটা আমার নামে লিখে দেয়, এবং বাড়ি যখন আমার নামে লিখে দেয় আস্তে আস্তে এই বিষয়টা আমার সৎ ভাই বোনেদের কানে চলে যায় যে আব্বা আমার নামে এখানে একটা বাড়ি লিখে দিছে। এবং এইটা জানার পরে আমার সৎ ভাই বোন, আমার কাকা, আমার দাদারা মিলে, দাদা দাদি মিলে আমার আব্বাকে একেবারে একঘরা করে ফেলে। এরপরে আমার আব্বাকে আর আমাদের বাসায় আসতে দেয় না, আমাদের বাসার আশেপাশেও আমার আব্বাকে আর ভিড়তে দেয় না। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার আব্বার সাথে তখন এক পরিমাণের অত্যাচার করা হইতো বাসার মধ্যে আটকায় রাখা। আমার মা মাঝে মাঝে পুলিশ নিয়ে যাইতো ওই বাসায় যে আমার আব্বাকে দেখার জন্য। এরপরও প্রশাসনের লোক নিয়ে গেলেও আমার মা ওই বাসায় আমার আব্বাকে দেখতে পাইতো না। আমার আব্বাকে ঘরের মধ্যে এমনভাবে আটকায় রাখতো যে আমার আব্বাকে কারো সামনেই যাইতে দিত না, আমার আব্বা যে কারোর সামনে গিয়ে কারোর সাথে কথা বলবে এরকম কোনো সুযোগ তারা রাখে নাই। আমার আব্বাকে একেবারে সম্পূর্ণ ঘরবন্দি করে ফেলে। আমার আব্বা আমার সাথে, আমার আম্মার সাথে কারোর সাথেই দেখা করতে পারে না। এরকম করে দীর্ঘ অনেকগুলো বছর কেটে যায়। আমি তখন এসএসসি পরীক্ষা দেই এবং প্রায় 2 বছরের মতো হয়ে যায় আমার আব্বার সাথে আমার আর কোনো দেখা হয় না, কথা হয় না। আব্বা বেঁচে আছে কি মরে গেছে এটাও আমরা জানতাম না। প্রায় আমি যখন ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায় হঠাৎ করে একদিন আমার মা আমাকে ফোন দিয়ে চিৎকার করে কান্না করতেছে। আমি তখন কলেজে, আমি বললাম মা কী হয়েছে? আমার মা তখন বলতেছে তোর আব্বা নাকি মারা গেছে, হসপিটালে আছে ঢাকা মেডিকেলে, তুই তাড়াতাড়ি আয়। তা আমি বললাম যে আজকে 2-3 বছর মতো আব্বাকে দেখি না, 3 বছরও বেশি সময় হবে আব্বাকে দেখি না, এখন হঠাৎ করে শুনতেছি আব্বু নাকি মারা গেছে। আমি তখন কলেজ থেকে তাড়াতাড়ি বের হয়ে মেডিকেলে গেলাম এবং মেডিকেলে গিয়ে মার সাথে দেখা করে দেখতেছি আমার আব্বার লাশ, মানে আব্বার ডেড বডি নিয়ে যাচ্ছে। আব্বার লাশটাকে নিয়ে যাচ্ছে, আমাকে আর আমার মাকে দেখতে দিচ্ছে না। মানে আমরা যে আব্বার লাশটাকে দেখবো আমাদেরকে দেখতে দেয় না। মানে কুকুরের মতো আমার আম্মা পিছনে পিছনে দৌড়াইতে আসে লাশটাকে একটা নজর দেখানোর জন্য, কিন্তু আমার আম্মাকে দেখানো হলো না। এক পর্যায়ে আমার আব্বার লাশটাকে তখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো আমার আব্বার বাড়িতে, মানে আমার আব্বার পৈতৃক সম্পত্তি যেখানে,
ওইখানে নিয়ে যাওয়া হলো এবং পিছনে পিছনে সিএনজিতে আমরা তখন আমার মানে ওই বাড়ি পর্যন্ত গেছি। বাড়িতে যাওয়ার পর আব্বা লাশটাকে বাড়ির ভিতরে ঢুকাই ফেলে। দারোয়ানকে বলে দেওয়া হয় যাতে আমি আর আমার মা ওই বাড়ির মধ্যে ঢুকতে না পারি। চিন্তা করেন মানুষ কত খারাপ হতে পারে। আমার সৎ মা, আমার সৎ ভাই বোনেরা, আমার দাদা দাদি পর্যন্ত ওই বাড়ির মধ্যে আমাদেরকে ঢুকতে দেয় নাই। ওই বাড়িতে আমাকে ঢুকতে দেয় না, ওই বাড়ি থেকে আমাদেরকে মানে আমাদের বাড়ির মধ্যে ঢুকতেই দেয় নেই। এরপরে মানে আমার আব্বার যেখানে দাফন হবে, আব্বাকে যে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, ঢাকারই একটা কবরস্থান, ওই কবরস্থানে আমি খুব গোপনে আমার আব্বার কয়টা ছবি উঠাই। মানে দাফন করার আগে মানে মুখটা খোলা হয় জানাজার আগে, তো আমি আব্বুর চেহারাটা দেখি। ওই কিন্তু অনেক মানুষ ছিল আর আমাকে বাধা দিতে পারে নাই, তাই মোবাইলে 2-3টা ছবি উঠাই এবং এই ছবিগুলো জাস্ট আমার আম্মাকে দেখা যে আব্বা মরণের পরে এরকম ছিল। আমার আম্মার ছবিগুলো দেখে খুব কান্না করে, মানে অঝরে কান্না করে। আমি আম্মার কান্না এরকমভাবে আমার মাকে আমি কখনো কাঁদতে দেখি নাই। আব্বা মারা যাওয়ার পরে আমার মা পরিপূর্ণভাবে একা হয়ে যায়, সম্পূর্ণ একা হয়ে যায়। আমাকে বুকে আগলে রেখে আমাকে ভালোবেসে আমার মা তার দিনগুলো পার করতেছে। সত্যি কথা বলতে আমার আব্বা মারা যাওয়ার পরে আমার মাও না জানি কেমন হয়ে যায়, মানে খুব অসুস্থ হয়ে যায়, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঘুমায় না। আমার আব্বা যদিও আমাদের বাসায় খুব বেশি একটা আসতো না, মাসে হয়তো 2 থেকে 3 বার আসতো, কিন্তু আব্বা যেদিন বাসায় আসবে ওই দিন না মা পাগল হয়ে যেত। আব্বার জন্য কি রান্না করবে, আব্বাকে কি খাওয়াবে, কিভাবে আব্বাকে বাসায় নিয়ে যাবে, মানে আব্বার জন্য এক কথায় বলতে গেলে আমার আম্মা পাগল হয়ে যেত, আব্বার জন্য পাগল হয়ে যেত। আমার আব্বাকে এত পরিমাণ ভালো এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না যতটা ভালো আমার মা বেসেছে, যেটা আমি নিজের চোখে দেখেছি, আমার চোখে দেখার কথাই আমি বলতেছি। তো যাই হোক, এরপরেও আসলে এভাবেই হচ্ছে আমার আব্বা মারা যাওয়ার পরে মাকে বুকে আগলে রেখে আমি তখন সময়গুলো পাস করতেছিলাম। দেখা যায় আমার আব্বা মারা যাওয়ার পর আমি অনেকটা একা হয়ে পড়ি, মানে অনেকটা একা। বেশি বাসায় আসলে আম্মু কান্নাকাটি করতো, আমার সাথে ঠিকমতো কথা বলতো না, মানে কেমন জানি আম্মুর মাঝে এক ধরনের একটা কষ্ট দেখতে পেতাম। এরকম করে আমিও কেমন জানি একটু একঘরা হয়ে পড়ি। আম্মু আমাকে বলে ফ্রেন্ডদের সাথে মিশো, বাইরে যাও, একটু আড্ডাবাজি করো, এসব করলে হয়তো তোমার মনটা ভালো থাকবে। আমার মতো তুমিও যদি মন খারাপ হয়ে মানে এভাবে মন খারাপ হয়ে থাকো তাহলে কিভাবে হবে। আমার মা আমাকে এগুলো বলতো। এরকম মাঝে মাঝে ফ্রেন্ডদের সাথে মিশতাম, ওদের সাথে বাইরে টাইরে ঘুরতে যেতাম, এমনি অমনি করে মোটামুটি মনটাকে একটুখানি বাসিয়ে তখন চলতাম। এভাবে দিন রাতগুলো পার হইতেছে। একটা পর্যায়ে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই এবং ইন্টার পরীক্ষা দেওয়ার পরে তখন আমি মোটামুটি অনেকটাই ভালো হয়ে যাই, সবার সাথে চলাফেরা করি, ফ্রেন্ডদের সাথে মিশে ঘোরাফেরা করি। তো এরকম করতে করতে আমি বেশিরভাগই মোবাইলে অ্যাক্টিভ থাকতাম, মানে মোবাইলে প্রচুর অ্যাক্টিভ থাকতাম এবং ফেসবুক ইউজ করতাম, মানে ফেসবুকে শুধু ছবি আপলোড করতাম এবং মানে কেন জানি আমি একটু অন্যরকম হয়ে যাই আর কি, মানে অন্যরকম হয়ে যায়। ভার্চুয়ালি আমি অনেকটা ডুবে যাই, যে ফেসবুকে ছবি দেওয়া, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া, আড্ডাবাজি করা, কারণ আমাকে তো বাধা দেওয়ার মতো কেউ ছিল না। মানে বলতে গেলে বাবা মারা যাওয়ার পরে মাই একমাত্র আমার গার্ডিয়ান, কিন্তু আমার মা আমাকে কখনোই কোনো কিছু করতে বাধা দিত না। খারাপ হোক ভালো হোক, আমি যে সময় যেটা করতে চাইতাম আমার মা আমাকে সেটা করার জন্য অনুমতি দিত, কখনো আমাকে একঘরা করতো না। এবং বাবা মারা যাওয়ার পরে মা আমাকে নিয়ে খুব ভয়ে থাকতো যে আমার কিছু একটা হয়ে যায় কিনা, বা আমি কোথাও আঘাত খাই কিনা, কষ্ট পাই কিনা। এই জন্য মা আমাকে খুব যত্ন করতো, আড়ালে লাগতো। এরকম করতে করতে আমাদের বিল্ডিংটা তখন আমরা ভাড়া দিয়ে নিচতলাগুলো ভাড়া দিয়ে দেন আমরা উপরে এটা আরও 2 তলা করে ফেলি। টোটাল আমরা তখন 5 তলা বানাই ফেলি। আমাদের বিল্ডিংটা তখন 5 তলা হয়ে যায়। 5 তলা হয়ে যাওয়ার পরে নিচে মানে একদম নিচের ফ্লোরে আমরা একজন লোক, ওনার দেশের বাড়ির কথা আমি বলতে চাই না, ওনার নাম হচ্ছে রহমান, এবং উনি রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বা অনেকগুলো কোম্পানি ওনার আছে। তো রহমান ভাই উনি আমার থেকে অনেক বেশি সিনিয়র, লাইক আমার বাবার বয়সী, কিন্তু উনি দেখতো যে আমি বেশিরভাগ সময় একা থাকি এবং ওনাকে যে বিল্ডিংটা ভাড়া দেওয়া হয় কোম্পানির কাজ করার জন্য, ওইটা কিন্তু আমরাই ভাড়া দিই, মানে আমি দিই, বিশেষ করে ভাড়াটা আমি দেই এবং মাস শেষে ওনার কাছ থেকে টাকাটা আমি নেই। তো এরকম করতে করতে ওই রহমান ভাই দেখতো যে আমি বেশিরভাগ সময় একা থাকি, অনেকটা সময় দেখা যায় একা একা বসে থাকি, মন খারাপ থাকে, কারোর সাথে কথা বলি না। এরকম করতে করতে এই রহমান ভাই যদিও আমার অনেকটা সিনিয়র একজন ব্যক্তি, বাট সিনিয়র হওয়ার পরেও না তিনি আমার সাথে একটু মিশার জন্য চেষ্টা করে, আমার সাথে একটু ভালোভাবে কথা বলার জন্য চেষ্টা করে। আমার ভিতরের কষ্টটাকে উনি ফিল করে যে আমার ভিতরে অনেক বেশি কষ্ট আছে, আমি একটা কষ্টপ্রাপ্ত মানুষ। এমন করে করে আমার পরিবার সম্বন্ধে তিনি জানতে চায়, যে আমার মা বাবা এইসব সম্বন্ধে জানতে চায়। পরে আমার পরিবারের যে ঘটনাগুলো, ওই ঘটনাগুলো আমি সবই রহমান ভাইয়ের সাথে শেয়ার করি, যে আমার পরিবারে এরকম হয়েছে, আমার মা এইভাবে হচ্ছে, আমার পরিবারের সম্পূর্ণ ঘটনাগুলো ওনাকে বলি। বাট উনি আমাকে বলে যে তোমার গল্পটা সিনেমার গল্পকে ফেল করাই দিবে, মানে সিনেমার একজন নায়কের জীবনে ছোটোবেলায় এরকম গল্প থাকে না, তোমার জীবনে যেরকম গল্প আছে। তো এরকম করে উনি আমাকে অনেক এন্টারটেনমেন্ট করতো, আমার সাথে ঘুরতো ফিরতো, মজা করতো, এদিকে ওইদিকে যাইতাম।
এক কথায় তখন আমার রহমান ভাই খুব ফ্রেন্ড হয়ে যায়, মানে খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড হয়েছে রহমান ভাই। এবং ফ্রেন্ড হওয়ার পরে আমি রহমান ভাইয়ের সাথে অনেক ছবি টবি উঠাই, মানে ফেসবুকে অনেক ছবি উঠাই এবং ছবি উঠিয়ে এই ছবিগুলো আমি ফেসবুকে আপলোড দেই। এবং আপলোড দেওয়ার পরে তো এই ছবিতে অনেকেই কমেন্ট করে, কারণ রহমান ভাই কিন্তু নাম করে একজন বিজনেসম্যান ছিলেন, ঢাকা শহরে ওনার নিজস্ব অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তো এরকমভাবে অনেকেই তখন ছবিতে লাইক করতো, কমেন্ট করতো এবং রহমান ভাইকে আমি আমার নিজের ভাই পরিচয় দিই, যে উনি আমার সিনিয়র বড় ভাই। এবং ওইভাবে ওনার সাথে মানে সেলফি টেলফি ছবি টবি তুলে আমি তখন ফেসবুকে আপ দিচ্ছিলাম। এমন করতে করতে প্রায় অনেকগুলো মাস কেটে যায় এবং ইন্টারমিডিয়েটের পরে কিন্তু আমি আর পড়াশোনা করি না। এখানে একটা দারুণ ঘটনা আছে যে আমি আর পড়াশোনা করি না, এবং পড়াশোনা না করার কোনো কারণ ছিল না যে আমার মা আমাকে ঠিকমতো টাকা পয়সা দেয় না বা কারো কাছ থেকে ছ্যাঁকা খেয়েছি, পারিবারিক কোনো সমস্যা, এরকম কোনো কিছুই না। এমনি হঠাৎ করে পড়াশোনা বন্ধ করে দিয়েছি, মানে পড়াশোনা করতে ভালো লাগে না, পড়াশোনা ইন্টারমিডিয়েটের পরে পুরোই পড়াশোনা বন্ধ। তখন আমি আমাদের বিল্ডিংটা দেখাশোনা করি, বিল্ডিংয়ের নিচতলা ভাড়া দিয়েছি এবং বাকি ফ্ল্যাটগুলো ভাড়া হয়েছে, প্রতিটা ফ্ল্যাট থেকে মাসে ভাড়া উঠাই, আম্মাকে চালায়। আম্মা অনেকটা সময় অসুস্থ থাকতো, মানে দেখা যায় বেশিরভাগ সময় আমার আব্বু মারা যাওয়ার পর থেকে আমার আম্মু অসুস্থই থাকতো, সারাক্ষণ অসুস্থতায় ভুগতো। আম্মুকে নিয়ে হসপিটালে যাওয়া, মেডিকেলে যাওয়া, দৌড়দৌড়ি করা, কারণ আমার আম্মুর তো আর আমি ছাড়া কেউ ছিল না। আমার নানা নানি মারা যায় এবং এরপরে আমার আম্মা তার মানে বাপের বাড়ির সাথেও কোনো রকমের সম্পর্ক রাখে নাই। যাই হোক, একদিন 2 দিন 3 দিন করে এভাবেই সময়গুলো পাস হইতেছে। আমি তখন রহমান ভাইয়ের সাথে ক্লোজলি ঘুরতেছি ফিরতেছি, এমন করতে করতে হঠাৎ করে একদিন ফেসবুকের মধ্যে ইনবক্স আমাকে একটা মেয়ে নক দেয়। এবং একটা মেয়ে নক দেয় বলতে কি, এর আগে তো অনেক মেয়েই আমাকে নক দিয়েছে, বাট ফেসবুকে নক করার পরে আমি এগুলো দেখতাম, বাট কখনো কোনো রিপ্লাই করতাম না। কেন জানি ওই দিন ওই মেয়ের মানে একটা মানে আপনার মেসেঞ্জারে একটা মেসেজ আমার হৃদয়টাকে স্পর্শ করেছে ঠিক এরকম। মেয়েটা আমাকে মেসেজ করেছে এভাবে যে, আপনি কি উপর থেকে দেখলে যতটা হাসি খুশি মনে হয়, কিন্তু আপনি ভিতর থেকে ততটা সুখী মানুষ না। হাই, ভালো আছেন? দুবাই থেকে তারিন। এরকম একটা ছোট্ট মেসেজ আমাকে লিখলো। মেসেজটা দেখার পরে আমি একটু বিব্রত হয়ে গেলাম, কিরে এটা তো আমার আসলেই ভিতরের কথা। আমি উপর থেকে দেখতে যতটা হাসি খুশি একজন মানুষ, আদত বিতর্কতভাবে আমি ততটা সুখী মানুষ নয়, এটা তো আমি জানি। তাহলে এই কথাটা এই মেয়েটা কীভাবে জানলো, বা এভাবে আমাকে মেসেজটাও বা কীভাবে করলো? পরে আমি একটু অবাক হয়ে গেলাম। অবাক হয়ে আমি তাকে মেসেজে রিপ্লাই দিলাম, মানে যেদিন দেখলাম তার মানে সেদিনই রিপ্লাই করলাম যে, আপনি আমার ভিতরের খবর জানলেন কেমন করে? মেয়েটা তখন প্রতি উত্তরে আমাকে সাথে সাথে কিন্তু মেসেজে রিপ্লাই করতেছে যে, মুখ দেখলে আমি মানুষের অন্তরের খবর বলতে পারি। আমি তখন লিখলাম, আপনি কি মনোবিজ্ঞানী নাকি কোনো জ্যোতিষ? এরকম করে SMS-এ মেয়েটার সাথে আমার কথাবার্তা হচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন করে জাস্ট SMS-এ কথাবার্তা হচ্ছে। এভাবে আমি সপ্তাহখানেক তার সাথে SMS-এ কথাবার্তা বলি। সপ্তাহখানেক কথাবার্তা বলার পরে আমার কাছে মনে হলো যে এই মেয়েটা আসলেই কে। এই যে আমি 1 সপ্তাহ ধরে তার সাথে কথা বলতেছি, আমি কিন্তু একটা বারের জন্য তার প্রোফাইলে ঢুকি নাই, মানে তার প্রোফাইলের কী অবস্থা ওইটাও কিন্তু আমি দেখি নাই, শুধু মেসেজে কথাবার্তা হচ্ছে। এমন করতে করতে একদিন আমি তার প্রোফাইলে ঢুকলাম যে আসলেই প্রোফাইলের কী অবস্থা, মেয়েটা কে। ও বলে দুবাই থাকে, তাহলে তার সম্বন্ধে একটু জানি। আমি তখন তার প্রোফাইল পাড়াতে ঘুরতে গেলাম এবং তার প্রোফাইলে ঘুরে আমি যেটা দেখলাম, এই মেয়েটা অনেক রিচ একটা ফ্যামিলির মেয়ে। দুবাইতে তার পরিবার থাকে, তার বাবা মা দুবাইতে থাকে এবং সে অনেক বড় লোক, দামি দামি গাড়ি দিয়ে চলাফেরা করে এবং খুব লাক্সারিয়াল গাড়িতে বসে সেলফি তোলে, বিমানে বসে সেলফি তোলে। মানে এক কথায় তার দেখলে মনে হবে সে অনেক বড় লোকের কোনো মেয়ে হবে। তা আমি একদিন তার সাথে কথা বলার জন্য চাইলাম যে, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, যদি মেসেঞ্জারে কল দিতে পারবো কি না। তো মেয়েটা আমাকে অনুমতি দেয় না এবং 1 দিন 2 দিন 3 দিন এরকম করতে করতে একটা বার আমি তারা কল দিলাম। কল দেওয়ার পরে আবার এই যে আমি মেয়েটাকে SMS করতেছি, কথা বলতেছি, এর আগেও কিন্তু অনেক মেয়েদের সাথে এরকম কথাবার্তা বলছি, বাট এতটা গভীর কিন্তু কারোর সাথে হয়নি। এই মেয়েটাকে তখন আমি কল দেওয়ার পরে আমাকে কল দেওয়ার অনুমতি দিল পরে আমি তার মেসেঞ্জারে কল দিলাম, কলটা পিক করছে। এত সুন্দর কণ্ঠ ভাই মনে হয় আমার জীবনে আমি আর শুনি নাই। এত মিষ্টি, এত মধুর একটা কণ্ঠ যে শুনলে পাগল হয়ে যাওয়ার মতো। আমি তার কণ্ঠ শুনতে শুনতে মনে হয় পাগল হয়ে যাচ্ছিলাম। কণ্ঠটা অনেকটা ভাঙা টাইপের কণ্ঠ, বাট অনেক মিষ্টি। আমাকে খুব সুন্দর করে বলতেছে, পরশ ভাই কেমন আছেন, কারণ আমার ফেসবুকে নাম পরশই দেওয়া ছিল, মোহাম্মদ পরশ। তাই আমারে বলতেছে কেমন আছেন, ভালো আছেন, এরকম করে একটু একটু কথা বলতে বলতে মেয়েটা যখন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই মেয়েটা যদি কারোর সাথে 5 মিনিট কথা বলে, তো ওই 5 মিনিটের মধ্যে এই মানুষটার মন কেড়ে নেবে। তার ভয়েসের মধ্যে আল্লাহ এরকম একটা টোনিং দিয়েছে। যাই হোক,
এমন করে ওর সাথে আমি কথা বলতেছি, এমন কথা বলতে বলতে এবং প্রতিদিন তার সাথে কথা বলি, প্রতিদিন 1 দিন 2 দিন 3 দিন করে মাঝে মাঝে কথা বলি। এবং কথা বলতে বলতে একদিন আমি এই বিষয়টা রহমান ভাইকেও বলি যে, রহমান ভাই, আমার একটা নতুন প্রেম হয়েছে, আমার একটা নতুন গার্লফ্রেন্ড হয়েছে, কথা বলবেন নাকি? ওনাকেও বলি। উনি আমাকে বলে যে, দেখো তুমি আমার বন্ধু মানুষ, মানে আমি তোমার বয়সে যদি অনেক সিনিয়র, বাট তুমি আমার ফ্রেন্ডলি চলাফেরা করি আমরা, আমার সাথে এগুলো বললো না, এগুলো তোমার পার্সোনাল বিষয়, এগুলো পার্সোনালভাবেই রাখো। এই কথাটা যখন রহমান ভাই আমাকে বলে, এরপর থেকে আমি রহমান ভাইয়ের সাথে এই বিষয় নিয়ে আর কথা বলি না। উনি যেহেতু আমাকে মানা করছে ভাই, প্রেম প্রীতি বা এই সমস্ত বিষয়গুলোতে উনি ইনভলভ হতে চায় না। আর বিশেষ করে মেয়ে সংক্রান্ত বিষয়গুলোকে উনি একটু ইগনোর করে। কিছু মানুষ থাকে না যে মেয়েদেরকে একটু ইগনোর করে, মেয়েদেরকে সহ্য করতে পারে না। এবং উনি এখনও মানে বিয়ে করছে কিনা জানি না, বাট আমি কখনো ওনার ওয়াইফকে দেখি নাই, রহমান ভাইয়ের ওয়াইফকে আমি আজ পর্যন্ত দেখি নাই। ওনারা মাঝে মাঝে বলি, কি ভাই আপনি বিয়ে শাদী করেন নাই? উনি বলে, ভাই আমি এই পার্সোনাল বিষয়গুলো নিয়ে কারোর সাথে শেয়ার করতে চাই না, আর কারো পার্সোনাল বিষয় আমি কোনো কিছু শুনতেও চাই না, পার্সোনাল বিষয়গুলো সবসময় পার্সোনালি রাখতে হয়। তো উনি এরকম করে কথাবার্তা বলতেছে, দেখে অনেকটা জেন্টেল, মানে উনি কিন্তু অনেক জেন্টেলি, অনেক ভালো একজন মানুষ আর কি। আমার দৃষ্টিতে ওনার মতো মানুষ হতে পারে না ওই সময়টাতে। যাই হোক, এরকম করে ওনার সাথে কথাবার্তা বলি এবং এমন করে তখন আমি যখন উনি আমাকে তারিণীর বিষয় নিয়ে ইগনোর করে, আমি এরপর আর কিছু বলি না। এমন করে 1 দিন 2 দিন 3 দিন তারিণীর সাথে কথা বলি এবং সে একটা সময় আমার উপর অনেকটা দুর্বল হয়ে পড়ে, আমি ওর উপর অনেকটা দুর্বল হয়ে পড়ি এবং ফোনের মাধ্যমে কথা বলতে বলতেই আমরা একজন আরেকজনকে মোটামুটি ভালোবেসে ফেলি, এক কথায় বলতে গেলে ভালোবেসে ফেলি। ও প্রচুর পরিমাণে আমার প্রতি হ্যাপি, আমি ওর প্রতি অনেকটা হ্যাপি। ওর সাথে একদিন কথা বলতে না পারলে আমার ভালোই লাগতো না। আরেকটা কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, যখন থেকে আমি তারিণীর সাথে ফোনে কথা বলি বা তারিণীর প্রতি আমি দুর্বল হয়ে গেছি, ওই সময়টাতে আমি রহমান ভাইয়ের সাথে আগের মতো চলাফেরা করি না। রহমান ভাইয়ের সাথে রাস্তায় দেখা হলে, ভাই ভালো আছেন, অতটুকুই, এর বাইরে আমি রহমান ভাইয়ের সাথে কথা বলি না। যদিও রহমান ভাই একদিন আমাকে বলেই বসেছিল যে, এখন নতুন প্রেমে পইরা ভাইরে ভুলে গেছো, সাবধান, এরকম কথা রহমান ভাই আমাকে একদিন বলছিল। তো আমি আর ওনার সাথে কোনো কথা বলি না, ওনাকে ফোনও করি না, মানে ওনার সাথে দেখা হলে জাস্ট হাই হ্যালো অতটুকুই। আর আমি সারাটাক্ষণই তারিণীর সাথেই কথা বলি, একেবারে সারাটা রাত, মানে 24 ঘন্টা, মনে হয় 24 ঘন্টা আমি টয়লেটে গেলে ওর সাথে কথা বলি। এবং ওরে না দেখলে আমার ভালো লাগে না, আমি পাগল হয়ে যাই। এভাবে প্রায় 6 থেকে 7 মাসের মধ্যে আমাদের রিলেশনটা চলতে থাকে। এবং 6-7 মাস পর আমি তার প্রতি এতটাই দুর্বল হয়ে যাই যে আমি তারে বলি, তারিণী আমি তোমার সাথে দেখা করার জন্য দুবাইতে যাব, আমি দুবাইতে যাব এবং দুবাইতে গিয়ে আমি তোমার সাথে দেখা করব। ও আমাকে বলতেছে যে, না এটা কীভাবে সম্ভব, না ঠিক আছে। আমি বললাম যে, না আমি দুবাইতে যাব, দুবাইতে গিয়ে তোমার সাথে দেখা করব, সমস্যা কি, আমি কি দুবাইতে যেতে পারি না, তোমার সাথে দেখা করব? পরে আমাকে বলে যে, না তোমার আসতে হবে না, আমিই যাব। আমি বললাম যে, না কেন তোমার আসতে হবে কেন, আমিই যাব, মানে আমার কথা হচ্ছে আমি দুবাই গিয়ে ওকে দেখব। ও বলতেছে যে, না আমার যাওয়ার প্রয়োজন নাই। এভাবে কয়েকদিন পরে ও একটা সিদ্ধান্ত নিল যে বাংলাদেশে আসবে এবং একাই আসবে, কয়েকদিন ধরে আমাকে নিয়ে ঘুরবে। বাট আমি তো ভাই মহা খুশি, ও বাংলাদেশে আসবে, আমার সাথে ঘুরবে, আমি তো অনেক খুশি। পরে আমি বললাম, তখন কিন্তু আমরা রিলেশনে চলে গেছি অলরেডি, মানে দুজন দুজনাকে অন্য রকম ভালোবাসি, অন্য রিলেশনের মধ্যেই আছি। তো একটা দিন ফিক্সড হলো, ওই দিনে ও তখন আমাকে বলতেছে আমি দুবাই থেকে আসবো, আসার পরে আমরা ডোমেস্টিক ফ্লাইটে আমরা হচ্ছে কক্সবাজার চলে যাব, মানে ওর প্ল্যানিংও কক্সবাজার যাবে আমাকে নিয়ে। তো এয়ারপোর্টে যখন ও আসলো, আমি ওকে যখন ডোমেস্টিক ফ্লাইটের যেই আপনার রিসেপশন রুম যেটাতে, ওই মানে ডোমেস্টিক ফ্লাইট এরিয়াতে যখন আমি ওকে দেখলাম, অ্যান্ড দেখার পরে মানে আমি একটু কেমন চিনি হয়ে গেছিলাম। কারণ ওনাকে দেখে যেটা মনে হলো, মানে আমি ছবিতে যেরকম দেখেছিলাম যে মানুষটা বয়স যেরকমটা মনে হয়েছিল বা দেখতে যেমনটা মনে হয়েছিল, বাট সরাসরি দেখার পর আমার কাছে মনে হলো যে ওর বয়সটা একটু বেশি, এবং এইটা মেবি আমার থেকেও একটু বেশি হবে। বাট আমার থেকেও বয়স যদি একটু বেশিও হয়, এই মেয়েটা এরকম একটা মেয়ে যে তার দিকে তাকাইলে চোখের পলক পড়া যাবে না, এত সুন্দর, একেবারে হরিণের মতো চোখ, এবং চেহারা খুবই ফর্সা, মায়াবী, একদম লম্বা টম্বা, সর্বদিক থেকে খুবই মানে কিউট টাইপের একটা মেয়ে। পরে ওইখান থেকে আমরা তখন ডোমেস্টিক ফ্লাইটে ধরে ঢাকা এয়ারপোর্ট থেকে আমরা চট্টগ্রাম আপনার কক্সবাজার চলে গেলাম। এবং কক্সবাজার যাওয়ার পরে তো আমারই বলতেছে যে, মানে কক্সবাজার আমরা যখন নামলাম, এয়ারপোর্ট থেকে বেরোলাম, মানে আমিও একটু লজ্জা পাচ্ছি ওর সাথে ক্লোজ হওয়ার। মানে আমরা তো ফোনে অনেক কিছুই বলতাম, অনেক খোলামেলাও আলোচনা করতাম, অনেক খোলামেলাও কথাবার্তা বলতাম, কিন্তু যখনই ভাই মানে সরাসরি হয়েছি, তখন কেমন জানি ওর সাথে কথা বলতে আমি লজ্জা পাচ্ছি, ক্লোজ হতে পারতেছি না। ওর কাছ থেকে কেমন জানি একটু নিজেকে একটু শ্যামলি একটু ভাব। এমন করতে করতে আমাকে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে বলতেছে যে, পরশ কী হয়েছে, ফোনে তো অনেক মানে চটর পটর কথাবার্তা বলতা, এবং দেখে মনে হতো যে তুমি অনেক বাচাল প্রকৃতির একটা ছেলে, মানে ফোনে মনে করতাম, বাট এখন তো দেখে তাই মনে হচ্ছে না, তুমি আমাকে এরকম জেন্টেলি কেন ভাব দেখাইতেছো। যাই হোক, দুজনে মিলে তখন একটা মানে আপনার একটা রিসোর্টে উঠলাম, মানে রিসোর্ট বলতে হোটেলে উঠলাম, এবং হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিয়ে
রুমের মধ্যে ঢোকার পরে আমি ওরে বলতেছি, আচ্ছা মানে আমার প্রথম প্রশ্ন ছিল এটা যে তোমার বয়স কত বলো তো। ও আমাকে তখন বলতেছে, আরে বোকা তুমি এতদূর পর্যন্ত পড়াশোনা করছো, ঢাকা শহরে তো সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে তুমি, তাই তুমি কি জানো না যে কোনো মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম এগুলো জিজ্ঞেস করতে নাই। আমি তখন বললাম, না না আমি তো তোমাকে ভালোবাসি, সো লাইকলি তুমি আমার ওয়াইফ, আমি তোমাকে এটা আক্স করতেই পারি। ও বলে যাই হোক মেয়েদের কখনো বয়সের কথা জিজ্ঞেস করতে নাই। তো এরকম করে ও তখন বয়সটা আমার কাছে মানে লুকায়। তো লুকানোর পরে আমি আর এই বয়স নিয়ে তার সাথে কথা বলি না। এমন করতে করতে আস্তে 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 কক্সবাজার আমার সাথে খুব ক্লোজ হয়ে যায়। কক্সবাজারে আমরা খুবই মজা করি, এনজয় করি, বিচের পাড়ে যে এইখানে যে ওইখানে যাই, এবং সে যে সময়টা নিয়ে আসছে তার চেয়েও বেশি সময় ধরেও কক্সবাজার থাকতেছে। প্রায় 20 দিন মতো কক্সবাজার থাকার পরে আমার ফোনে তখন ও আমার ফোন নিত, মোবাইল ফোন নিত, নিয়ে রহমান ভাইয়ের সাথে আমার ছবিগুলো দেখতো। দেখার পরে ও রহমান ভাইকে নিয়ে প্রথমে কিন্তু কিচ্ছু বলে নাই। লাইক আমার সাথে 20 দিন কক্সবাজার থাকার পরে একদিন আমাকে আমরা মানে জানালার পাশে বসে আছি বারান্দার মধ্যে, ওই জায়গাটার মধ্যে বসে আছি। পরে ও আমাকে বলে যে পরশ তোকে আমি কিছু কথা বলতে চাই, আমার এই কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট, আই হোপ যে তুমি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা এবং কথাগুলো শুনে তুমি নিজেকে নিজে প্রশ্ন করবা যে কথাগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা এবং তোমার এখন কী করা উচিত। পরশ প্রথম কথা হচ্ছে আমি তো তোমার বয়সে একটু সিনিয়র, লাইক তোমার যে এইজ এটার থেকেও আমি আরেকটু বড় হব। আমি বললাম হ্যাঁ তা তো হবাই, এটা তো আমি বুঝতেই পারছি। এবং এর মাঝে কিন্তু ওর সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক অসংখ্যবার হয়ে যাচ্ছে, মানে আমরা অ্যাজুয়ালি হাজব্যান্ড ওয়াইফের মতোই আছি, যেহেতু একটা রুমেই থাকতেছি। পরেও আমাকে বলতেছে, চাচা এই লোকটা কি, আমাকে কিন্তু ছবিটা দেখাইলো। দেখানোর পর আমি বললাম ওনার নাম রহমান ভাই, ওনার কথা তোমাকে বলেছি ফোনে অনেকবার, উনি আমাদের বলে উনি তোমার সাথে সম্পর্কটা কি। আমি বললাম আরে আমি তো ফোনে বলেছি। আমাকে ফোনে তো বলছো ঠিক আছে, এখন একটু সরাসরি বলো যে এই লোকটার সাথে তোমার সম্পর্কটা কি। আমি বললাম ওনাকে আমি ওই চিনতাম না, বাট উনি আমাদের বিল্ডিংয়ের একেবারে যে গ্র্যান্ড ফ্লোর আর হচ্ছে একতলাটা এটা উনি ভাড়া নেয়, ওখানে উনি এক ধরনের অফিস করেছে। পরে আমাকে বলে কী ধরনের অফিস। আমি বললাম ওনার অফিসে অনেক ধরনের কাজ, উনি বিভিন্ন দেশে প্রোডাক্ট সেল করে, আবার উনি আপনার আদম ব্যবসাও করে, আবার মাঝে মাঝে দেখতাম যে উনি ট্রাভেলের ব্যবসাও করে, মানে বিভিন্ন ধরনের ব্যবসা করে। এইটা ওনার অফিসে হিসাবে পরিচিত, উনি এক্স্যাক্টলি কী করে এইটা আমি জানি না। ও আমাকে বলে হাউ ইজ পসিবল, এটা কীভাবে সম্ভব যে তুমি একটা লোকে তোমার বাসা ভাড়া দিয়েছো, তোমার বিল্ডিং ভাড়া দিয়েছো, এই বিল্ডিংয়ের মধ্যে এই বাসার মধ্যে কি হয় এটা তুমি জানো না, মানে এটা কীভাবে সম্ভব, এটা কোনো কথা। আমি বললাম যে না আসলে আমি এটা জানার কোনো চেষ্টা করি নাই, আমার কাছে এটা মনে হয়েছে প্রয়োজন নাই। আমাকে বলে অবশ্যই তোমার প্রয়োজন আছে, তুমি আমাকে বলো। আমি বললাম যে দেখো আসলে ওইভাবে আমি ওনার সাথে মিশি না, মানে ইদানিং তো আর মিশি না। বলে কেন মিশো না ইদানিং। আমি বললাম যখন তোমার সাথে আমার পরিচয় হইলো, তোমার সাথে আমার সম্পর্ক হলো, তখন থেকে আর ওনার কাছে আমি খুব বেশি একটা যাই না। আর উনিও বুঝতে পারছে যে আমি নতুন কোনো রিলেশনে চলে গেছে, উনি আমাকে ইগনোর করে, আমিও করি। পরে আমাকে বলে এই লোকটার সম্বন্ধে কি তুমি কখনো খবর নিয়েছো, তার পরিবার সম্বন্ধে, তার বউ, তার ফ্যামিলি, তার বাবা মা, তার গ্রামের বাড়ি। আমি বললাম না তারই না, আমি এইসব খবর নিতে যাবো কেন। ওনার সাথে আমার ফোনে কথা হচ্ছে, মানে আপনার আমি ওনাকে বিল্ডিং ভাড়া দিয়েছি, ওনা আমাকে বড় ভাই ডাকছে, উনি আমার ছোটো ভাই ডাকছে, ওভাবে ওনার সাথে আমার চলতেছে। আর লাইকলি তো তিনি আমার বাবার বয়সে একটা লোক, আমার তো সিনিয়র। তো আমাকে বলতেছে আচ্ছা যে তোমার বাবার বয়সে একজন লোক, তার কি ওয়াইফ থাকবে না। মানে আমি একটু দুষ্টমি করে ওরে বলতেছি তো তুমি তার ওয়াইফ নাকি, এমন করেই বলতেছি। ও তখন হ্যাঁ হাসি দিয়া বলতেছে না, আমি তোমাকে যে ইনফরমেশনগুলো দিব ওগুলো জানলে তোমার মাথায় আসমানটা ভেঙে পড়বে। আমি তোমাকে জাস্ট তোমার কাছ থেকে আমি আগে কথাগুলো শুনে দেন আমারটা আমি বলবো। আমি বললাম ঠিক আছে তাহলে তোমারটাই তুমি বলো, তুমি আসলে রহমান ভাই সম্বন্ধে কী বলতে চাও বা এই লোককে তুমি চিনো কি না। ও তখন আমাকে বলে যে দেখো আমি তোমাকে ফেসবুকে কেন নক করেছিলাম জানো। আমি বললাম কেন। বলে এই লোকটাকে দেখার পরে। আমি বললাম মানে আমি তোমার কথা বুঝি নাই যে তুমি কি বলতে চাচ্ছ। ও আমাকে বলে আমি যখন তোমাকে ফেসবুকে নক করি, নক করার বড় কারণ হচ্ছে তোমার এই লোকটার সাথে আমি তোমার ফেসবুকে সেলফি দেখেছি, এবং দেখার পরে আমি তোমাকে মানে ইনবক্সে নক করেছি। আমি বললাম তার মানে তুমি রহমান ভাইকে আমার আগ থেকেই চিন্তা। ও বলে হ্যাঁ আমি তোমার আগ থেকেই এই লম্পট লোকটাকে চিনি, এবং আগে আমাকে বলো যে আমার সাথে যে তোমার রিলেশন বা আমার কোনো ছবি, তোমার সাথে আমার কথা, এগুলো কি ওনাকে বলেছো। আমি বললাম না একদিন বলতে গেছিলাম, বাট উনি ইগনোর করে, আমার কাছ থেকে এগুলো শুনতে চায় না। উনি আমাকে বলে যে না এসব আমাকে বলতে যেও না, তোমার পার্সোনাল বিষয় তুমি পার্সোনালি রাখো, এগুলো কার সাথে শেয়ার করতে হয় না। আমি এরপর থেকে ওনার সাথে শেয়ার করি নাই, বাট সত্যি কথা বলতে উনি যদি আমাকে বলার সুযোগ দিত আমি ওনাকে বলতাম। তাই আমাকে বলে পরশ এই লোকেশন আমি যখন তোমাকে দেখেছিলাম ফেসবুকে, অ্যান্ড দেখার পরে আমি তোমার ইনবক্সে নক করি, কারণ এই লোকটাকে আমি চিনি। আমি বললাম কীভাবে চিনো।
বলে তিনি একজন মাদক সহ একজন নারী ব্যবসায়ী। আমি বললাম মানে? বলে এই লোকটাকে দুবাইতে অনেকবার ধরা হয়েছে এবং দুবাইয়ের ইন্টারন্যাশনাল পত্রিকায় পর্যন্ত এই লোকের ছবি আসছে এবং তিনি বাংলাদেশের নয়, আন্ডার ওয়ার্ল্ডের একজন মাফিয়া, যে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় নারী সাপ্লাই করে, বাংলাদেশি মেয়ে সাপ্লাই করে। শুধু ইউরোপ নয়, শুধু দুবাই নয়, বিভিন্ন দেশে লাইক ইউরোপে পর্যন্ত মেয়ে সাপ্লাই করে। ওকে দুবাইতে ধরা হয়েছে এবং ও বাংলাদেশি একজন মানে খুব বড় একজন স্মাগলার। ওকে দুবাইতে দেওয়া হয়েছে, ও কখনো দুবাই আর যেতেও পারবে না। ওর দুবাইয়ের ভিসা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, ও দুবাইতে ঢুকতে পারবে না। আমি তখন বললাম যে তুমি তাকে কি মানে আমি না তোমার কথা বুঝি না। ও আমাকে বলে তাহলে শোনো, এই লোকটাকে যখন আমি মানে নিউজে দেখেছিলাম, তো নিউজে দেখার পর আমি দেখলাম যে উনি তো ওরকম একজন মাফিয়া এবং ওই লোকটার সাথে আমি তোমার ছবি দেখলাম ফেসবুকে। দেখার পরে আমার কাছে মনে হলো যে তার মানে তুমিও খারাপ হবা এবং তুমি খারাপ হবা এটা মনে করে আমি তোমাকে ফেসবুকে নক করি এবং তোমার সাথে কথা বলি। বাট তোমার সাথে কথা বলে আমার কাছে মনে হলো যে তুমি আসলে এই লোকটার বিষয়ে কিছুই জানো না, এই লোকটার বিষয়ে তুমি কোনো কিছুই জানো না এবং এইটা মনে করেই আমি শেষ পর্যন্ত বিশ্বাস করে তোমার সাথে দেখা করতে আসছি। দেখো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি আমাকে কী মনে করো আমি জানি না, বাট আমি তোমাকে আমার হাজব্যান্ড মনে করে, আমার ফিউচার মনে করে। সেই জন্য আমি তোমাকে জাস্ট সতর্ক করতেছি যে তুমি ভুলেও কখনো এই রহমান লোকটার সাথে কথা বলবা না। কথা তো বলবাই না, এই রহমান লোকটাকে তুমি তোমার বাসা থেকে বের করে দাও, মানে তোমার বিল্ডিং থেকে বের করে দাও। ওনার সাথে কোনো যোগাযোগ রাখো না, কোনো কথা বললো না, কারণ এই লোকটা অনেক বড় মাপের একজন মাফিয়া। ওনার সাথে যে তুমি ফেসবুকের ছবিগুলো দিয়েছ, এই ছবিগুলোর কারণে যে কোনো সময় তুমি পুলিশের কাছে ধরা খেয়ে যেতে পারো বা পুলিশের হাতে তুমি হ্যান্ড ওভার হয়ে যেতে পারো। আমার বিষয়ে এই লোকটাকে এখনই হুট করে বলার দরকার নাই যে আমি তোমাকে এই জিনিসগুলো বলেছি, কারণ দুবাইতেও তার এখনও অনেক শাখা প্রশাখা আছে। দুবাইতে যারা মানে টাকার বিনিময়ে মার্ডার করে, খুন করে, এইরকম লোকদের সাথেও ওই লোকটার সম্পর্ক আছে। সো তুমি যদি আমার বিষয়ে বলে দাও বা আমার ছবি তাকে দেখিয়ে দাও, এসব যদি উনি জানতে পারে তাহলে তিনি আমারও ক্ষতি করতে পারে, আমাকেও মেরে ফেলতে পারে। যার জন্য তুমি আমার বিষয় এই লোকটাকে কোনো কিছুই বলবা না, শুধুমাত্র তুমি ওনাকে বলবা এবং ওনার কাছ থেকে দূরে সরবা, তোমাদের বাসা থেকে ওনাকে বের করে দিবা। আমি ওর কথাগুলো বিশ্বাস করলাম না, মানে বিশ্বাস করেছি এবং কিছুটা আমার কাছে ধোঁয়াশা। আমাকে কয়েকটা প্রমাণও দিল এবং ওই প্রমাণগুলো দেখার পরে মানে উনি যে নারী সাপ্লাই করতেছে এরকম ভিডিও বা দুবাইতে বিভিন্ন মেয়েদেরকে আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় দিচ্ছে, তাদের কাছে বিক্রি করতেছে, এরকম কয়েকটা ভিডিও আমাকে দেখালো এবং ও আমাকে বলে যে এগুলো উনি পার্সোনাল থেকেই নিয়েছে বা দুবাইয়ের কোন কোন ওয়েবসাইট থেকে নাকিও ভিডিওগুলো নিয়েছে। তো আমি তখন শিওর হয়ে গেলাম যে আসলেই তো এই লোকটা খারাপ। আমি এই পর্যন্ত যাকে বিশ্বাস করে আসতেছিলাম, যাকে আমি আমার বড় ভাই মনে করতাম, যিনি আমার একজন সিনিয়র একজন পার্সন, বাট এই লোকটা তো আসলে একজন মাফিয়া। এবং এই যে উনি আমাদের বিল্ডিংয়ে আছে, আমাদের বিল্ডিংয়ের মধ্যে উনি কী কাজ করে এটাও তো আমি জানি না। এবং আন্ডারওয়ার্ল্ডের একজন ড্রনকে আমি নিজের ভাই পরিচয় দিয়ে ফেসবুকে ছবি আপলোড দিয়েছি, এটা তো আমার জন্য ভয়ঙ্কর একটা বিষয়। আমি সেদিন তারিনের কথা মতো সাথে সাথে ওনার যতগুলো ছবি আমার কাছে ছিল, আমার ফোনে ছিল, আমি সমস্ত ছবিগুলো ডিলিট করে দিই, সবগুলো ছবি ডিলিট করি। এবং ছবিগুলো ডিলিট করার পরে আমি নার্ভাস হয়ে যাই, অনেকটা নার্ভাস হয়ে যায় যে এরকম একটা লোক আমাদের বাসায় আছে। আমি সিকিউরিটিকে সবসময় ফোন দিয়ে বলতেছি রহমান ভাইয়ের দিকে খেয়াল রাখবেন, রহমান ভাই কী করে না করে, কোথায় যায় না যায়। অ্যান্ড সিকিউরিটি আমাকে বলতেছে যে স্যার এটা আপনি কী বলেন, রহমান ভাই তো বিল্ডিং, এটা তো বিল্ডিং আপনার না। আমি তো মনে করি এটা রহমান ভাইয়ের বিল্ডিং, কারণ রহমান ভাই তো বিল্ডিং নিজের বিল্ডিং মনে করে এটা ব্যবহার করে, উনি তো কখনো এটাকে ভাড়া মনে করে না। আমি তখন সিকিউরিটিকে বললাম যে আপনি বেশি কথা বলবেন না, আমি যেই কথাটা বলেছি আপনি শুধু এটাই মাথায় রাখেন, আপনি রহমান ভাইয়ের দিকে একটু নজর রাখেন। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে তারিন আমাকে বলে আমি দুবাইতে চলে যাব আমার পরিবারের কাছে, সো আমি তোমাকে পরে নিয়ে যাব, এখন তোমাকে আমি যেই কাজটা দিলাম তুমি এই কাজটা সম্পূর্ণ করো। এই কথা বলে আমরা আবারও ডোমেস্টিক ফ্লাইট ধরে আমরা ঢাকাতে আসি। ঢাকা থেকে আমাকে বিদায় করে ও তখন দুবাইতে চলে যায়। অ্যান্ড দুবাইতে চলে যাওয়ার পরে আমি তখন বাসা আসি। ভাই আমি তখন খুব আতঙ্কে, আমার মাকে দেখাশোনা করার জন্য দুটো কাজের মেয়ে রাখা আছে, এই দুইটা কাজের মেয়ে আমার মায়ের দেখাশোনা করে এবং আমার বাসার ওই দুইটা কাজের মেয়েও বলতেছে যে রহমান ভাই খারাপ। রহমান ভাই নাকি এই দুইটা কাজের মেয়েকেও বলতেছে, মানে এখন পরে আমি যখন এগুলো আমাদের বাসায় আমি আম্মুর সাথে শেয়ার করি বা আশেপাশে দু একজনের সাথে শেয়ার করি, আমার বাসার কাজের মেয়েরা বিষয়গুলো জানতে পারে। ওরা বলতেছে যে ফরজ ভাই আপনি যেটা বলেছেন এটা ঠিক বলছেন, উনি খারাপ একজন লোক, আমাদেরকে অনেকভাবে খারাপ ইঙ্গিত করছে এবং আমাদেরকে বিদেশ নিয়ে যাবে এরকমভাবে আমাদেরকে অনেকবার বলছে। তো তখন আর আমার বুঝতে বাকি ছিল না যে এই লোকটা রহমান নামের ওই লোকটা ডেঞ্জারাস একজন লোক, খুবই ডেঞ্জারাস। তো প্রথমত আমি কী করলাম, আমি ওই দুবাইতে আপনার কক্সবাজার থাকা অবস্থায় ওনার সাথে আমার যতগুলো সেলফি ছিল, ছবি ছিল, আমি সব ডিলিট করে দিচ্ছি, মানে একটা ছবি আমার ফোনে রাখি নাই, কারণ এই ছবিগুলো থাকলেই তো উনি আমাকে আবারও
মানে আমি হয়তো প্রশাসনের কাছে বা এখানে ওইখানে ধরা খেয়ে যেতে পারি, এই জন্য আমি ছবিগুলো ডিলিট করে দিলাম। ছবিগুলো ডিলিট করে দেওয়ার পরে ওনার সাথে আমার দেখা হয় না, প্রায় 3-4 দিন পর একদিন হঠাৎ করে দেখা হয়েছে। উনি গাড়ি থেকে নামতেছে, আমাকে দেখে ডাকলো যে পরশের দিকে আসো। তা আমাকে বলো গাড়িতে উঠো। আমি বললাম না ভাই, গাড়িতে উঠবো না। মানে আমি আবার এরকম একটা মানুষ যে অনেকে হয় না যে বুকের মধ্যে একটা জিনিস লুকিয়ে রাখে, মুখে আরেকটা প্রকাশ করে, আমি এটা পারি না। আমার বুকের ভিতরে যা মুখের মধ্যেও তা, মানে আমার ভিতরে একটা বাইরে একটা এরকম ছিল, আমি এটা পারি না। পরে বলে কী হয়েছে পরশ, তুমি কি আমার উপর রাগ করে আছো? আমি বললাম না ভাই, রাগ করি নাই, ভাল লাগতেছে না, আমি একটু ইম্পর্টেন্ট কাজে আছি, ব্যস্ত আছি, আমি চলে যাই। আমি তখন চলে গেলাম এবং উনি তখন করলো কি যে আমাকে আবারও ফোন দেয়, বারবার ফোন দিতে আসে। উনি বুঝতে পারছে যে সামথিং ইজ রং হেয়ার। উনি আমাকে বারবার ফোন দিচ্ছে, আমি ওনার ফোন পিক করি না, রিসিভ করি না। এভাবে কয়েকদিন পরে একদিন রাতের বেলায়, রাত আনুমানিক 10টার মতো বাজে, উনি আমাদের ফ্ল্যাটে চলে আসছে। উনি কিন্তু আমার বাসায় এসে ঘুমাইতো, আমার রুমে ঘুমাইতো, আমার বাসায় খাইতো, মানে একেবারে ভাইয়ের মতো একটা সম্পর্ক ছিল। এই লোকটা তখন বাসায় নক করলো, নক করার পরে মানে বাসায় ঢুকার পর আমি একটু মানে ওই দিন রেগে গেলাম যে ভাই আপনি আমার বাসায় ঢুকলেন কেন? পরে বলে পরশ তুমি কী বলতেছো, তোমার বাসাই তো আমার বাসা, আমি কি তোমার বাসায় ঢুকতে পারি না? উনি আমাকে বলে যে, আমি বললাম যে না, আপনি আমার অনুমতি ছাড়া তো আমার বাসায় ঢুকতে পারেন না, এরকম মানে আমি তো আপনাকে পারমিশন দিইনি যে এনি টাইম আপনি আমার বাসায় চলে আসবেন। ওই দিন ব্যবহারটা একটু ওনার সাথে আমার কর্কট ছিল, কর্কট থাকার পর উনি চলে গেল। এরপরে আমি আমার বাসায় দারোয়ানকে দিয়ে ওনার কাছে খবর পাঠালাম যে সামনের মাসে উনি 1 তারিখে যাতে আমাদের বিল্ডিং ছেড়ে দেয়। তখন ছিল মাসের আপনার 16 তারিখ। 16 তারিখে আমি বলে দিলাম দারোয়ানকে যে আপনি ওনাকে দিয়ে বলে দেন এখনও 14 দিন বাকি আছে, 14 দিনের মধ্যে উনি যাতে ওনার ব্যবসা বাণিজ্য অন্য কোথাও শিফট করে ফেলে, এখান থেকে চলে যায়। তো উনি এখানে কী করতে আমি কিন্তু ভাই সত্যিই জানতাম না, পরে জানতে পারি উনি এখন অনেক মেশিন টেশিন এনেছে, অনেক কারখানা তৈরি করেছে এবং দেশের বাইরে মালটাল সাপ্লাই করে কী জানি কী করে, মানে কয়েক কোটি টাকার মালামাল উনি এখানে রেখেছে, মানে মেশিন টেশিন এটাও অনেক কিছু রেখেছে। এইটা বলার পরে দারোয়ানকে আমি তখন বলে দিলাম। দারোয়ান তখন ওনাকে বলার পরে দারোয়ান এসে আমাকে বলতেছে যে আমাকে এরকম করে বলতেছে যে রহমান ভাই বলতেছে যে আপনি কেন যদি ঢাকার ডনও আসে এই বাসা থেকে ওনাকে বিদায় করতে পারবে না। আমি বললাম মানি, এটা বললো কেন? বলে হ্যাঁ উনি এটা বলে দিচ্ছে উনি যাবে না, উনি বাসা ছাড়বে না। আমি তখন বললাম আমার বাপের দেওয়া সম্পদ, আমার বাসা, এখন উনি আমার বাসার দিকে আমি না রাখলে কি জোর করে থাকবে নাকি? দারোয়ান বলতো তাই মনে হচ্ছে। পরে সন্ধ্যার দিকে আমি ওনার বিল্ডিংয়ের দিয়ে গেলাম, যে উনি তখন ক্যাশে মানে অফিসে বসে আছে। আমি গিয়ে বললাম যে রহমান ভাই আপনাকে তো আমার দারোয়ান একটা নোটিশ করেছিল, আপনি কি এটা শুনছেন? পরে আমাকে বলে পরশ বসো একটু চা খাও। আমি বললাম ভাই চা খাবো না, আমার দারোয়ান আপনাকে কী বলছে এটা কি মনে আছে? আপনারা কি বলছেন আপনি বিল্ডিং ছাড়বেন না, বিল্ডিং কি আপনার না আমার? পরে হাইসা দিয়ে আইসা আমার হাত ধরে বলতেছে পরশ জাস্ট ফিউ মিনিটস প্লিজ বসো। আমি বললাম না ভাই বসবো না। বলে একটু বসো, আমার সাথে 5 মিনিট কথা বলো, জাস্ট 5 মিনিটস। আমি বসছি, বসার পরে আমার হাতটা ধরে একদম মানে কান্না করে দেওয়ার মতো একটা অবস্থা। আমার পরশ কী হয়েছে? আমি বললাম ভাই কিছু হয় নাই। বলে না বলো প্লিজ কী হয়েছে, আমি জাস্ট জানতে চাই যে কী হয়েছেটা কি? আমি বললাম ভাই আই রিপিট যে কিছুই হয় নাই। আমাকে বলে তাহলে তুমি আমাকে বলতেছো কেন আমি যাতে তোমাদের বাসা ছেড়ে দিই, আমি কেন, আমার অপরাধটা কি? আমি বললাম ভাই দেখেন আপনার কোনো অপরাধ নেই, আমি এটা অন্য একটা জায়গায় ভাড়া দিব, আমি আপনাকে রাখতে চাই না। উনি আমাকে বলে আমার তো কোনো একটা দোষ আছে, যে দোষের কারণে তুমি আমাকে রাখতে চাও না। আমি বললাম ভাই দেখেন এত কথা আমার ভালো লাগে না, আমি এত কথা আপনাকে বলতে চাই না, আপনি শুধু আমাদের বিল্ডিংটা ছেড়ে দেন, দ্যাটস ইট। উনি তখন বলতেছে যে আমার এই বিল্ডিংয়ে আমি অনেক টাকা মানে এনেছি বা লগ্নি করেছি, এটা করছি ওইটা করছি, এখন তুমি হুট করে বললেই তো আমি ছেড়ে দিতে পারি না, আমার অনেক টাকা লস হয়ে যাবে এটা। আমি বললাম ভাই আপনার কী হবে আই ডোন্ট নো, আমি জানি না যে আপনার কী হবে, এটা আমার জানার বিষয় না, আমি জাস্ট আপনাকে একটা কথাই বললাম আপনি আমার বাসা ছেড়ে দিবেন, দ্যাটস ইট। একটু রাগান্বিত বাসায় যখন এরকম করে কথা বললাম, উনি তখন মানসিকভাবে অনেকটা কষ্ট পাইছে, মানে বুঝতে পারছি যে ওনার কলিজা মানে ছিঁড়ে গেছে বা ফেটে গেছে, এমন একটা অবস্থা, খুব কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি তোমার বিল্ডিং থেকে আমাকে বের করে দাও, আমি তোমার ভাই জোর করে তোমার বিল্ডিংয়ে থাকতে পারবো না, তোমাদের বাসা তোমাদের বাড়ি, তুমি বের করে দিলে তো আমাকে চলে যেতে হবে। আমি বললাম হ্যাঁ 1 তারিখের মধ্যে আপনি চলে যাবেন, 1 তারিখে আপনি পুরো বিল্ডিং খালি করে দিবেন। বলে আচ্ছা ঠিক আছে। এই বলবো ওনার সাথে তখন আমার কথাবার্তা হলো, কথাবার্তা হওয়ার পরে আমি তো তখন আমার বাসায় চলে আসলাম, বাসায় আসতেছি চলতেছি ফিরতেছি, আমি আমার এই বিষয়গুলো তারিনকে জানাইতেছি, মানে প্রতিদিন আপডেট প্রতিদিন তারিনকে দিচ্ছি। তারিন আমাকে বলে, আমি বললাম যে জানো তারিন, উনি আমাকে কান্না করে দিল, মানে আমার কাছে এসে আমার হাত ধরে কান্না করে দিছে, বাট আমি অনেক ইমোশনাল হয়ে গেছি, কারণ এই লোকটাকে আমি অনেক বিশ্বাস করতাম, ভালোবাসতাম, লাইকলি আমার সিনিয়র একজন ভাইয়ের মতো দেখতাম। এই লোকটার কান্নাকাটি না আমি সহ্য করতে পারিনি। তাই না আমাকে বলে দুষ্ট লোকরা যে কখন কোনভাবে অভিনয় করবে তুমি বুঝতেই পারবা না।
উনি খারাপ একটা লোক, সুতরাং ওনাকে বিদায় করে দাও, এবং বিদায় করে দিলে তুমি বেঁচে যাবা, আদারওয়াইজ তুমি যে কোনো জালে ফেসে যাবা, আইনি কোনো একটা মানে প্রেশারে তুমি পড়ে যাবা। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে ফাইন, আমি তোমার কথা মানলাম, আমি তো ওনাকে বের করে দিব। 1 তারিখের মধ্যে আমি তখন ওনাকে পরিপূর্ণভাবে আমাদের বিল্ডিং থেকে বের করে দিলাম, মানে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বের করে দিলাম। উনি তখন ওনার যা যা ছিল, ওনার অনেক ক্ষতি হয়েছে, উনি যেটা আমাকে বললো যে ওনারও প্রায় 1 কোটি টাকার মতো লস হয়েছে। উনি ওখানে অনেক কিছু মেশিন টিশিন অনেক কিছু বসাইছে, এখন এগুলো উঠে ফেলতেছে, ওনার আরও লস হয়েছে, উনি সব নিয়ে চলে গেছে। যাই হোক, উনি চলে যাওয়ার পরে আমি তখন এই বিল্ডিংটা ওভাবেই খালি রেখে দিলাম। তো আমার মা তো আমাকে কোনো কিছু বলে না, কারণ আমার মা তখন প্যারালাইজড হয়ে গেছে, চলাফেরা করতে পারে না, বাসার মধ্যে সারাক্ষণ থাকে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি তখন এই তারিনীর সাথে ফোনে কথা বলি। আমার আম্মা তখন আমাকে একটু বিয়ের জন্য প্রেশার দিচ্ছে যে তুই এখন বিয়ে করে ফেল, কারণ হচ্ছে আমার শরীরের কন্ডিশন ভালো না, আমি কোন সময় কী হয়েছে আমি বলা যায় না, আমি তোর বউকে একটু দেখতে চাই এবং তোর বউর সাথে কিছুটা সময় কাটাতে চাই। আম্মা একরকম বিয়ের জন্য প্রেশার দেয়। এবার আম্মা যখন বিয়ের জন্য প্রেশার দেয়, আমি তখন তারিনকে বিষয়টা জানাই যে দেখো আম্মা তো এরকম বলতেছে যে আমাকে বিয়ে করাবে, এখন আমি কি করব তুমি আমাকে বলো, আমি তো আসলে বুঝতেছি না, এখন আমি তোমার বিষয়ে কী বলবো। ও আমাকে বলে দেখো আমার আব্বা আম্মা তারা ইউরোপিয়ান, কথাটা খেয়াল করে শুনবেন, তারা ইউরোপ থাকে এবং তারা ইউরোপ থেকে তারা হচ্ছে দুবাইতে বিজনেস করতে এসে দুবাইতে সেটেল হয়ে গেছে। বাট তারা বাংলাদেশি ছেলেদেরকে পছন্দ করে না, অ্যাজ উইল তারা বাংলাদেশে কোনো ছেলের কাছে আমাকে বিয়ে দেবে না। তারা বাংলাদেশ ছেলেকে হেট করে, কারণ ওয়ার্ল্ডের সব দেশের মধ্যে বাংলাদেশি ছেলেরা অনেক খারাপ করে, বদনাম করে, ওদের অনেক ব্যাড রেকর্ড আছে। এই জন্য বাংলাদেশি কোনো ছেলের কাছে আমার পরিবার আমাকে বিয়ে দেবে না। সো আমি তো আমার পরিবারকে ম্যানেজ করতে পারবো না। আমি তখন বললাম দেখো তাই না, আমার পরিবারে তো আমার মা ছাড়া কেউ নেই, আমার একমাত্র পরিবারের গার্ডিয়ান শুধুমাত্র আমার মা, আমার মা ছাড়া আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। সুতরাং আমি যাকে পছন্দ করব, আমি যাকে বিয়ে করব, আমার মা কিন্তু কখনোই তাকে প্রত্যাখ্যান করবে না। যাকে আমি বিয়ে করব আমার মা এক কথায় তাকে মেনে নিবে, সুতরাং আমি চাই আমি তোমাকে বিয়ে করে ফেলি, সো তোমার পরিবার ছাড়া মানে উইদাউট ইউর ফ্যামিলি আমি তোমাকে বিয়ে করতে চাই। ও তখন আমাকে বলতেছে যে আমি তো ফ্যামিলির বাইরে তোমাকে বিয়ে করতে পারবো না, বাট আই উইল ট্রাই যে আমার ফ্যামিলিকে ম্যানেজ করা চাই কিনা। তখন কিন্তু রহমান ভাই আমাদের বাসা থেকে চলে গেছে, লাইক 6 মান্থ 7 মান্থ লাইক 1 ইয়ার এরকম টাইম হয়ে গেছে। তা আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, মানে অনেকটা দিন এভাবে তার ফ্যামিলির সাথে কথাবার্তা বলে আমাকে বললো যে ওকে ফাইন, বাট আমাকে একেবারে মানে দুবাই থেকে চলে যেতে হবে, আমি আমার পরিবারের সাথে কোনো কমিউনিকেশান রাখতে পারবো না, আমার পরিবারে কখনো আমি ব্যাক করতে পারবো না, আমার পরিবারে আমি কখনো ফিরে আসতে পারবো না, অ্যাজ উইলি আমার সারা জীবন তোমার সাথেই থাকতে হবে, আমি কখনো আর পরিবারে আসবো না, এরকম যদি হয় তাহলে আমি করতে পারি। আমি বললাম অফকোর্স আমি তোমাকে বিয়ে করবো, সো তুমি তো অবশ্যই আমার সাথেই থাকবা, তুমি তোমার পরিবারের কাছে কেন যাবা, পরিবারের কাছে তো যাওয়ার প্রশ্নই আসে না, ওখানে যেতে হবে না। এই বলি একটা দিন ফিক্সড করলাম, ওই দিনে ও তখন দুবাই থেকে তার জিনিসপত্র যা যা কিছু আছে সব কিছু নিয়ে ও তখন দেশে চলে আসলো। এবং দেশে আসার পরে যেহেতু আমার কোনো গার্ডিয়ান নাই, আমার কেউই নেই, আমি ওকে আমার বাসায় আনলাম। এবং বাসায় আনার পরে আমার মাকে দেখো খুব মর্মাহত হয়ে গেল, এবং আমার মাকে এই অসুস্থ অবস্থায় ও দুবাই থেকে আসা এত পোশাক আশাক, দামি পোশাক আশাক এই সব কিছু ফেলে আমার মাকেও যেভাবে টেক কেয়ার করতে শুরু করেছে, আই থিঙ্ক আমি এটা দেখার পর অবাক হয়ে গেলাম যে এইটা কি, মানে একেবারে গ্রামের মেয়েরা যেরকম করে তাদের শাশুড়িদের টেক কেয়ার করে সেম ওভাবে তারিন তখন আমাকে আমার মাকে টেক কেয়ার করতে শুরু করলো। আর আই এম রিয়েলি শর্ট, আমি খুব অবাক হয়ে গেলাম। এবং খানিকের মধ্যে আমার মায়ের সেবা যত্ন করা, আমার মাকে যত্নাদি করা, মানে অন্যরকম কিছু একটা অবস্থা। এবার আম্মা তো ওরে দেখা পাগল, আম্মা বলতেছে আমি বিয়ে করাই দিব। পরে আম্মা কী করলো, ওই 2 দিনের মাথায় হুজুর ডেকে এনে আমাদের বাসার মধ্যে তারিনীর সাথে আমাকে বিয়ে পড়াই দিল, মানে কলমা পড়ালো, কাবিন করলো, বিয়ে হয়ে গেল। এবং বিয়ে হয়ে যাওয়ার পরে তারিন তখন আমার সাথে আসে, কিন্তু যেহেতু আমি মহল্লায় বহু বছর ধরে আছি এবং আমার আব্বা এই মহল্লার সবার সাথে চলতো ফিরতো, তারও একটা ভালো পরিচিতি আছে, এখন সবাই আমাকে ধরতেছে যে এই পরশ তুমি বিয়ে করলা, অনুষ্ঠান করলে না, অনুষ্ঠান করো না কেন, মানে সবাই অনুষ্ঠান করার জন্য একরকম একটা প্রেশার দিচ্ছে আমাকে। আমি অনুষ্ঠানের বিষয়ে যখন তারিনকে বলি, তারিন তখন আমাকে নিষেধ করে যে না অনুষ্ঠান করতে হবে না, তুমি অনুষ্ঠান করার কী দরকার, অনুষ্ঠান করার প্রয়োজন নেই, আমাকে অনুষ্ঠান করতে মানা করে। আমি বললাম যে কেন মানা করো, অনুষ্ঠান করলে প্রবলেমটা কি, অনেক বড় করে একটা অনুষ্ঠান করবো, সবাই দেখবে, জানবে, শুনবে, এটাতে মানা কেন, ও মানে অনুষ্ঠান করতে রাজি হয় না। একটা পর্যায়ে আম্মা তখন আমাকে ধরছে যে আমাদের তো আলহামদুলিল্লাহ টাকা পয়সার অভাব নাই, আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছে অনেক দিয়েছে, সো তোর বিয়েতে তুই অনুষ্ঠান করবি না কেন, অবশ্যই অনুষ্ঠান করতে হবে। তারিনের মানাকে আপনি ডিনাই করে আমার আম্মা তখন অনুষ্ঠান করার জন্য প্রস্তুতি নিয়ে নিল। যাই হোক সব কিছু ঠিকঠাক হলো এবং হওয়ার পরে এবার আমার বিয়ের অনুষ্ঠান হলো। তো আমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি, সবাইকে ইনভাইট করেছি, শুধু রহমান ভাইয়ের সাথে আমার আর কখনো দেখা হয়নি। উনি কোথায় আছে বা কোন জায়গায় আছে শুনেছিলাম, উনি পাশাপাশি কোনো একটা বিল্ডিং নাকি ভাড়া নিয়েছে নাকি কিনছে আমি জানি না,
কিন্তু ওনার সাথে আমার দেখা হয়নি। আমার বিয়ে যেদিন হয়ে গেল, বিয়ে হয়ে যাবার 3 থেকে আপনার প্রায় 4 দিন পরে, 3 থেকে 4 দিন পরে এরকমই হবে, হঠাৎ করে রহমান ভাই একটা লোক পাঠালো আমার কাছে। একটা লোক পাঠালো আমাকে বললো যে আমাকে বললো যে একটু ওকে বলো আমার সাথে একটু দেখা করার জন্য। এইটা আমাকে উনি বলছে। বলার পরে আমি বললাম যে কেন, ওনার লোকটাকে বললাম যে কেন দেখা করবো, আমি কিন্তু নাম্বার সব চেঞ্জ করে ফেলি। এবং এই কথাটা আমি তখন তার ইন্ডিয়া বললাম যে রহমান নামের লোকটা আমার সাথে দেখা করতে চায় কেন জানি, তাই না আমাকে বলো খবরদার আমার মাথায় হাত দিয়ে বলো যে কখনোই এই লোকের সাথে তুমি যোগাযোগ রাখবা না, এই লোকের সাথে দেখলেও কখনো কথা বলবা না, এবং এই লোককে তুমি সম্পূর্ণভাবে স্কিপ করবো, আমাকে এটা বলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তুমি যেটা বলতেছো এটাই হবে, আমি ওনার সাথে কথা বলবো না। এরপরে আমি এই লোকটাকে দেখলেই অন্যভাবেই স্কিপ করে যাচ্ছি। এভাবে প্রায় 8 মাসের মতো কেটে যায়। এর মধ্যে শুনতে পেলাম রহমান ভাই নাকি বিদেশ না কোথায় যেন চলে গেছে। যাই হোক, 8 মাস আমরা সংসার করতেছি, আমাদের সংসার জীবন কাটতেছে দুষ্টুমি, খুনসুটি, ভালোবাসা। 8 মাস কিন্তু কোনো সন্তানাদি হয়নি। 8 মাসে আমাদের কোনো বেবি হয়নি। এবং বেবি কেন হচ্ছে না আই ডোন্ট নো এক্স্যাক্টলি, আমিও জানি না, ও জানে না, কিন্তু বেবি হয় না। 8 মাস পরে একদিন আমাদের একটা মার্কেট আছে, ওই মার্কেট থেকে আমাদের বাসায় আসতেছি, বাসার দিকে যাব। এর মধ্যে কিন্তু রহমান ভাই অনেক লোক পাঠাইছে আমার সাথে দেখা করার জন্য, ওনার সাথে একটু কথা বলার জন্য, আমার কন্ট্যাক্ট নাম্বারটা ওনাকে দেওয়ার জন্য, একটু মিট করার জন্য। বাট আমি রহমান ভাইয়ের সাথে কোনো মিট করি না, কোনো কথাও বলি না, এবং ওনার কাছ থেকে আমি পরিপূর্ণভাবে সরে চলে আসছে। 8 মাসের মাথায় হলো কি, আমি ওই দিনে আসতেছিলাম মার্কেট থেকে, হঠাৎ করে আমাকে কিডন্যাপ করে ফেলা হলো। আমি চলে আসবো বাসা, ওই অবস্থায় আমাকে তখন ধরে ফেলা হলো। গাড়ির মধ্যে কয়েকজন আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তো যেহেতু আমাকে কিডন্যাপ করা হলো, আই হোপ যে আমাকে মেরে ফেলবে, আমি মনে করছিলাম যে আমাকে মেরে ফেলবে অথবা আমার কাছ থেকে মুক্তিপণ দাবি করবে, কিন্তু এইটা না করে এই লোকগুলো আমাকে কিডন্যাপ করে রহমান ভাইয়ের কাছে নিয়ে গেল। এবং রহমান ভাইকে দেখে তো আমি অবাক, কিরে রহমান ভাইয়ের কাছে আমাকে নিয়ে আসছে। আমার মুখোশ খোলা হলো, বসছি, পরে রহমান ভাই আমার সামনে আমার বলে পরশ কেমন আসতো, এমনিই বলতেছে। আমি বললাম ভাই এটা কী করলেন, আপনি আমাকে গুন্ডা দিয়ে ধরে আনলেন। উনি আমাকে বললে যে দেখো, তোমাকে আমি এমনি অনেকবার বলছিলাম আমার সাথে একটু দেখা করো, আমার সাথে একটু কথা বলো, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল, যার জন্য আমি তোমাকে বলছিলাম যে তুমি প্লিজ আমার সাথে একটু দেখা করো, আসো কথা বলি, কিন্তু তুমি আসো নাই। অ্যান্ড সবশেষ আমি আসলে বাধ্য হয়েছি এই কাজটা করার জন্য। আই এম সরি, তুমি আমাকে মাফ করে দিও। আমি আসলে কোনোভাবেই চাইনি যে তোমাকে এভাবে আমি বন্দি করে আমার কাছে নিয়ে আসি, এইটা অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল না। পরে আমি বললাম ভাই যাই হোক, তো কেন আনছেন, বা আমাকে যে আপনি নিয়ে আসলেন এর কারণটা কি, আমার অপরাধটা কি? পরে আমাকে বলতেছে না কোনো অপরাধ না, আমি তোমার সাথে আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং করব, মোস্ট ইম্পর্টেন্ট। আমি লোক দিয়ে তোমাকে ধরে এনেছি, এই জন্য বারবার তোমার কাছে সরি বলতেছি, ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি তোমার সাথে একটা ইম্পর্টেন্ট মিটিং করব। পরে আমি বললাম যে কিসের মিটিং, আপনি আমাকে বলেন মিটিংটা কি। আমার সাথে উনি বসে বলে যে তুমি আমাকে সঠিক উত্তর দিবা, তুমি যদি আমাকে সঠিক উত্তর দাও এটা তোমার জন্য ভালো, আমার জন্য ভালো, এতে তোমার ভবিষ্যৎটা নষ্ট হবে না। আর যদি তুমি আমাকে ভুলভাল উত্তর দাও, আমাকে মিথ্যে বলো, তাহলে তোমার ভবিষ্যৎটা পুরো বিপর্যয়ের পথে, তুমি ধ্বংস হয়ে যাবা। আমি বললাম যে ভাই আমি আপনার কথা ঠিক বুঝতে পারতেছি না যে আপনি কি বলতে চাচ্ছেন। আমাকে বলে যে তুমি আমাকে তোমাদের বিল্ডিং থেকে বের করে দিলা কেন, ঠিক এটা দিয়েই শুরু করে যে তুমি আমাকে তোমাদের বিল্ডিং থেকে বের করে দিলা কেন। আমি বললাম ভাই দিলাম বিকজ আমি ভালো লাগতেছে না এই জন্য, বা আমি অন্য একটা কোম্পানিকে দিব ভাবছিলাম। আর বলে না, তোমার সাথে আমার ভাইয়ের মতো সম্পর্ক, লাইক ইউ আর মাই ব্রাদার, এরকমটাই আমি থিঙ্ক করতাম, তুমিও থিঙ্ক করো ওইটাই। এরপরও তুমি আমাকে কেন ওখান থেকে বের করে দিলা, বের করে কেন দিলা? আমি বললাম ভাই বের করে দিছি। বলে না, তুমি আমাকে অবশ্যই বের করে দিছো তোমার বউয়ের কথায়, রাইট? এটা যখন আমাকে বলছে আমি অবাক হয়ে গেলাম, কিরে আমার বউয়ের কথা মনে বের করে দিলাম, আমি তো এটা কারো কাছেই বলি নাই, কাউকেই বলি নাই, কারোর সাথে শেয়ারই করি নাই, এটা রহমান ভাই জানলো কেমন করে? আমাকে বলে পরশ তোমার বউয়ের কথায় তুমি আমাকে বের করে দিচ্ছ, কথাটা সত্য না? আমি তখন বললাম জি ভাই কথা সত্য। বলে কেন? আমি বললাম আমার বউ বলছে আপনি স্মাগলিং করেন, নট অনলি মাই ওয়াইফ, আমার বাসায় যে কাজের লোক আছে এরাও বললো আপনি এদেরকে বিদেশ পাঠাইতে চাইছেন এবং আপনি খারাপ লোক। রহমান ভাই বলে আমি তো দীর্ঘদিন তোমার সাথে সম্পর্ক, লাইক আজকে অনেকগুলো বছর তুমি আমার সাথে আছো, তুমি কি আমার মাঝে খারাপ কিছু দেখেছো? আর তোমার বাসার কাজের মেয়েদেরকে বিদেশে যাইতে বলাটা কি খারাপ কিছু? আমি আদম ব্যবসা করি, মেয়েগুলো যদি তোমাদের বাসায় চাকরি ছেড়ে দেয় বা তোমাদের বাসা থেকে চলে যেতে চায়, যদি বেটার ফিউচার চায়, আমি তাদেরকে বিদেশ পাঠানোর কথা বলছিলাম। এটা কি আমার কোনো অপরাধ হয়েছে? আমি কি এটা বলতে পারি না? এটা তো আমার বিজনেসের একটা পার্ট। আমি বললাম হ্যাঁ বলতে পারেন, আপনি বলছেন, এটা আপনার ইচ্ছা বা আই ডোন্ট নো, বাট এখন কি বলতে চান? আমাকে বলে তোমার কথা আমি শেষ হয়নি, তুমি আমাকে জাস্ট একটা প্রশ্ন উত্তর দাও, আমার মাঝে খারাপ কি পাইলা যেটার কারণে তুমি আমাকে বললে যে আমি খারাপ? আমি লাস্টে বললাম যে ভাই তারিন আপনাকে বলছে খারাপ, দ্যাটস ওয়াই আপনি খারাপ। উনি আমাকে বলে তারিন তোমাকে বলেছে আমি খারাপ, দ্যাটস ওয়াই আমি খারাপ।
এখন আমি যদি বলি তারিন খারাপ, তাহলে কি তুমি বিশ্বাস করবা? আমি বললাম, কেন বিশ্বাস করব? সে আমার ওয়াইফ, আমি তো তাকে অবশ্যই বিশ্বাস করবো, আমি আপনাকে কেন বিশ্বাস করব? বলে তোমার সাথে আমার এত বছরের সম্পর্ক, একটা অচেনা অজানা। আমি বললাম অচেনা অজানা তো না, আমি ওকে দুবাই থেকে আনছি, ও আমার গার্লফ্রেন্ড, এখন আমার বউ। পরে বলতেছে যে আচ্ছা এই মেয়েটা যে আমাকে বললো আমি খারাপ, কোনো প্রুফ দেখাইছে? আমি বললাম হ্যাঁ, ওর কাছে ভিডিও ছিল, ভিডিও দেখাইছে, আপনি নারী সাপ্লাই করেন, আমি এরকম অনেক ভিডিও ওর কাছে দেখেছি। উনি তখন বলে আচ্ছা পরশ, আমি তোমাকে একটা কথা বলি, মানে তুমি যদি কখনো জানতে পারো যে তুমি যার সাথে সংসার করতেছ, যে তোমার বউ, সে একটা না দুইটা না কয়েক হাজার পুরুষের সাথে রাত কাটাইছে, এবং একটা না দুইটা না অসংখ্য পুরুষ একসাথে প্রায় 10টা পুরুষের সাথেও এই মেয়ে রাত কাটাইছে, তখন তুমি কি করবা? কথাটা শোনার পরে না ভাই আমার মাথার একটা পাক দিছে। আর কি বলে? আমি বলে ভাই এরকম হইলে আমি আমার বউরে কেটে 2 টুকরা করে দিব, যদি এমন প্রমাণ কেউ দিতে পারে। উনি আমার বলে কয়টা প্রমাণ তোমার লাগবে? তোমার কয়টা প্রমাণ লাগবে আমাকে বলো। আমি বললাম ভাই প্লিজ আমার ভালো লাগতেছে না, আপনি আমাকে যেতে দেন, আমি বাসায় চলে যাই। উনি আমাকে বলে আজকে যদি তুমি বাসায় চলে যাও, তবে কালকে তোমার হাতে থাকবে মদের বোতল, এর পরের দিন তুমি নিজের মাথায় শ্যুট করে তুমি আত্মহত্যা করে মারা যাবে। আমি তোমার ভাই, তুমি একদিন হলো আমাকে ভাই ডেকেছো, আর যার জন্য আমি তোমাকে বাঁচাতে চাই। পরশ, তুমি যার সাথে সংসার করতেছ সে দুবাইয়ের নাম্বার 1 একজন প্রস্টিটিউট, বাংলা ভাষায় যাকে বেশ্যা বলে। ও দুবাইতে এই ধরনের কাজ করে টাকা পয়সা ইনকাম করে। সে বলেছে তার ফ্যামিলি ইউরোপে থাকে, তুমি যেটা একটু আগে বললা, ইউরোপ থেকে তার ফ্যামিলি দুবাইতে বিজনেস করতে এসে সেটেল হয়ে গেছে। তাকে তার বাবা মায়ের সাথে কথা বলতে বলো, তাকে তার বাবা মাকে দেখাতে বলো। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি এতবার দুবাই যেতে চাইছো, ও তোমাকে দুবাই যাইতে দেয় নাই। কেন দেয় নাই? কারণ দুবাইতে সে ব্যবসার কাজ করে, তুমি এটা দেখে ফেলবা। তুমি এতবার তাকে বলছো যে আমি দুবাইতে যাই, এত তাকে বিয়ে করেছো, এতদিন সম্পর্ক করেছো, তুমি কি কখনো দেখেছো সে তার বাবা মায়ের সাথে কখনো মোবাইল ফোনে কথা বলতে? এমন মতো বলেছে ওর বাবা মাকেও ছেড়ে চলে আসছে, ওর বাবা মায়ের সাথে ওর কোনো সম্পর্ক নেই, ও কেন ওর বাবা মায়ের সাথে ফোনে কথা বলবে? আমাকে বলে পরশ, বাবা মা এই যুগে এসে, এই সময়ে এসে, এই ডিজিটাল জামানায় এসে কোনো সন্তান কি তার বাবা মাকে ছেড়ে দিতে পারে? এটা তো আজ থেকে আরও বহু বছর আগে ছিল, লাইক আরও 30 বছর আগে বাপ মাই সন্তানের চেহারা দেখতো না, বা সন্তান বাবা মায়ের চেহারা দেখতো না। এখন কি আর এই সময় আছে? তুমি কি তার মোবাইল ফোনে কখনো তার বাবা মায়ের সাথে তার ছবি দেখেছো? আমি বললাম না ভাই। বলে তাহলে প্রশ্ন করো নিজেকে, একটা মেয়ে তার বাবা মায়ের সাথে ছিল, এত বছর ধরে ছিল, দুবাইয়ের মতো একটা জায়গায়, ইউরোপের সিটিজেন তারা, সো তাদের ফ্যামিলি কোনো পিক থাকবে না, তাদের পারিবারিক কোনো ছবি থাকবে না? পরশ, এই মেয়েটা এসেছে দুবাই থেকে একটা প্ল্যানিং করে। ও জানে তুমি অসহায়, তুমি গরিব, তুমি হতদরিদ্র, মানে না তুমি উচ্চবিত্ত, বাট তোমার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, লাইক তোমার কোনো গার্ডিয়ান নাই। তোমার একমাত্র গার্ডিয়ান হচ্ছে আমি রহমান। এই জন্য আমি রহমানকে তোমার কাছ থেকে সরিয়ে চলে বলে কৌশলে তোমাকে বিয়ে করেছে, সে তোমার কাছ থেকে অর্থ সম্পদ সব কিছু হাতিয়ে নিয়ে যাওয়ার জন্য। ও জানে যদি আমি থাকতাম তুমি এটা করতে পারবা না, যার জন্য ও আমাকে তোমার লাইফ থেকে সরিয়ে দিয়ে তোমাকে অ্যালং করেছে, তোমাকে একা করেছে। আর এই সুযোগটাতে ও তোমার কাছ থেকে সব কিছু হাতিয়ে নেবে, তোমাকে বাটি হাতে ধরিয়ে 3 রাস্তার মোড়ে ভিক্ষা করাবে। ওনার কথাগুলো তখন আমার ব্রেনে ঢুকলো, ইজ রাইট। আমি কোনোদিন তার মোবাইল ফোনে তার বাবা ভাইয়ের কোনো ছবি দেখিনি। আমি তার গ্যালারি তো অনেকবার ঢুকেছি, শুধু দামি দামি গাড়ি, দামি দামি হোটেল, দামি দামি রেস্টুরেন্ট, সুইমিং পুল, এই ছাড়া আমি তার বাবা মায়ের সাথে তার কোনো ছবি দেখিনি, লাইক তার কোনো মানে মেয়ে ফ্রেন্ডের সাথে তার কোনো ছবি দেখিনি। সো হুইচ হি? আমি বললাম ভাই আপনি তোমার মাথা খারাপ করে দিলেন। বলে তুমি চলে যাও, যদি বাইরের কথাগুলো সত্যি হয় তবে আমার কাছে ফিরে এসো। আমি এই বিল্ডিংয়ে এই জায়গায় কারখানা করেছি, আমি তোমার পা ধরে ক্ষমা চাই, পরশ আমাকে মাফ করে দিও, আমি তোমাকে কিডন্যাপ করে এনেছি, এজন্য তোমার পায়ে ধরে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করাই দিও, প্লিজ মাফ করে দিও, ইউ ক্যান গো। আমি ওনার ওখানেই মনে হয় মাথা ঘুরে পড়ে যাবো। আমি মাথা নিয়ে আর হাঁটতে পারতেছি না, মানে সামনের দিকে যেতে পারতেছি না, যে আমার সাথে কী হলো, আমার সাথে কী হলো, আমি এটা কী দেখলাম, কী বললো আমাকে। কান্না করতে করতে বাসায় আসছে, বাসায় আসার পরে মানে খুবই রেগে আছি, কথা বলি না, মানে অন্যরকম একটা অবস্থা। আমি ওকে বলি তারিন তোমার বাবা মায়ের ছবি দেখি একদিন হঠাৎ করে বলতেছি, আমাকে বলতেছে আমার আব্বু আম্মুর সব ছবি আমি ফোন থেকে ডিলিট করে দিয়েছি। কেন তোমার আব্বু আম্মুর ছবি ফোন থেকে ডিলিট করলা কেন?
আমাকে বলতেছে আমি ডিলিট করে দিয়েছি, লাইক আমার ভাল লাগে না এই জন্য। আমি বললাম আরে ভাল লাগবে না কেন? তোমার আব্বা আম্মার ছবি তুমি ডিলিট করবে কেন ফোন থেকে? আমি তোমার আব্বা আম্মার ছবি দেখতে চাই। ও বলে আমার ফোনে আমার আব্বা আম্মার ছবি নেই। ঠিক আছে ফাইন, তোমার ফোন তোমার আব্বা আম্মার ছবি নেই, তুমি তো আব্বা আমাকে একটু ফোন করো, আমি তোমার আব্বা আম্মার কথা শুনবো। রাতের বেলায় তখন বলতেছে, ও আমাকে বলে মানি। আমি বললাম তারিন তোমার আব্বা আমাকে ফোন দাও। পুরো কিছু বলে না। আমি বললাম চুপ কেন? তারিন কে তুমি? আমাকে বলে আমি তারিন। আমি বললাম তুমি কি সেই তারিন যে তারিন রাতের অন্ধকারে দুবাই শেখদের মন জয় করতা? তুমি কি সেই তারিন যে তারিন দুবাইয়ের অলিতে গলিতে বেশ্যা পাড়ায় বেশ্যামি করতা? তুমি কি সেই তারিন যে কাপড় খুলে দুবাইয়ের শেখদের মন জয় করতা? আমাকে বলে এগুলো তুমি কি বলছো? ভুলে যেও না আমি তোমার বউ। মানে তখন তো আমি পুরো শিওর হয়ে গেলাম যে আসলে ওই 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 যে ক্যাটাগরি মেয়ে। আমি বললাম এখনও ভালো আছে, আমাকে সত্যি কথা বলো। যদি সত্যি বলো তা তোমার জন্য ভালো, আমার জন্য ভালো। আর যদি সত্যি না বলো তারিন, এর পরিস্থিতি যে কতটা ভয়ানক হবে তুমি চিন্তাও করতে পারবা না। আমাকে বলে প্লিজ আমাকে মাফ করে দাও। পা ধরে চিৎকার করে কান্না করতেছে। আমি বললাম মাফ? তুই আমার জীবন নষ্ট করছিস, তুই আমার মায়ের কাছে আমাকে ছোট বানাইছিস, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব পুরো মহল্লাবাসীর কাছে তুই আমার মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছিস। আমি তোকে এইভাবে ক্ষমা করবো নেভার। বলে তাকে মারতে শুরু করছি, এলো পাথারিকভাবে মারতেছি 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 মারতে মারতে তারা আমি এমন অবস্থা করছি বলার মতো না। এবং তারা আমি টাইম দিয়েছি যে আমি এখন শুয়ে যাব, ঘুমায়ে যাব, তোরে আমি বারান্দায় রেখে দিচ্ছি, মানে তোরে আমি আমার বাসার বাইরে রেখে দিচ্ছি, তুই এখান থেকে চলে যাবি। আমি ঘুম থেকে উঠে যদি তোর চেহারা দেখে তো আমার মরা বাপের কসম আমি তোকে গুলি করে মেরে ফেলবো, চলে যাবি। এই কথাটা বলে আমি তখন শুয়ে গেছি। আমার কাজের মেয়েরে বলছে ওর দিকে খেয়াল রাখবি। কাজের মেয়ে বলতেছে ভাই এগুলো কি? আমি বললাম চুপ, মাকে কিছু বলার দরকার নেই, ওর চলে যেতে বল। আমি তখন ঘুমিয়ে গেছি, মানে ড্রিঙ্কস করছি, প্রচুর ড্রিঙ্কস করে ঘুমাইছি। পরের দিন লাইক 6:30 বাজে আমার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে মানে কলিজাটা ফেটে যাচ্ছে ওর জন্য, কারণ ওকে তো ভালোবাসি, মানে ভালো তোকে বাসি। মানে বেরোইছি, বেরোয়ার পরে কাজের মেয়েরে বললাম ও কোথায়? বললো চলে গেছে। আমি বললাম চলে গেছে? বলে হ্যাঁ চলে গেছে। যাওয়ার সময় শুধু বলেছে যদি কোনোদিন আপনার ভুল ভাঙে আপনি যাতে তাকে ফেসবুকে একটা নক দেন, ও আপনার নকের অপেক্ষায় থাকবে। আমি বললাম ধুর, একটা খারাপ মেয়ে, ওই খারাপ মেয়ে আমার নকের অপেক্ষায় থাকবে কেন, বাদ দে তো। ওরে বলে কি আমি তখন রহমান ভাইকে আপন করে নিলাম। রহমান ভাইয়ের সাথে ঘুরতেছি ফিরতেছি খাইতেছি এবং কষ্টে তখন আমি প্রচুর নেশা করি। রহমান ভাই আমাকে বুঝে এত নেশা করো না পরশ, নেশা করা বন্ধ করো। বাট আমি নেশা করতে 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 এমন একটা অবস্থায় চলে গেছে ভাই, আমি পুরো নেশার সাগরে ডুবে গেছি। এর হচ্ছে আমার মা মারা যায়। আপনি চিন্তা করেন আমি কতটা খারাপ হয়ে গেছি যে আমি আমার মায়ের কবরে মাটি পর্যন্ত দিইনি। আমার মা মারা গেছে, আমার কাছে ফোন আসছে, বাসা থেকে ফোন দেওয়া হয়েছে যে পরশ তোমার আম্মু মারা গেছে। আমি আমার মায়ের লাশ দেখার জন্য আসি নাই। আমার মায়ের একমাত্র কাছের পাশের আপন ছিলাম শুধুমাত্র আমি, অথচ আমি মায়ের চেহারা দেখার জন্য আসিনি। মাকে দাফন করে দেওয়া হয়েছে, আমি মায়ের কবরে পর্যন্ত যাইনি। মদ খাইতাম শুয়ে থাকতাম, মদ খাইতাম শুয়ে থাকতাম। এবং একটা পর্যায়ে রহমান ভাই আমাকে নিয়ে ঘুরে, এখানে যায় ওইখানে যাই, এইটা করো ওইটা করে। অ্যাজ ওয়েলি রহমান ভাই আমাকে দিয়ে যা করে আমি তাই করতাম। এবং উনি রূপা নামের একটা মেয়েকে আমাকে দিয়ে দেয়, যে আমাকে অন্তত আমার মানে আমার যেই তারিন আছে তারিনকে ভুলে দেওয়ার জন্য ওই রূপা নামের মেয়েটা আমাকে তখনই মানে টেক কেয়ার করতে থাকে, আমাকে করতে থাকে, আমাকে বুঝাইতে থাকে যে আপনি ভুল করতেছেন, আপনি সঠিক পথে চলে আসেন। মানে এই মেয়েটা আমাকে তখন প্রচুর পরিমাণে ওই তারিনের জায়গাটা নেওয়ার চেষ্টা করতেছে। বাট আমি তারিনকে ভুলতে পারতেছি না। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে শুধু তারিন তারিন বলেই কান্না করতেছি আর নেশা করে যাইতেছি। দীর্ঘ 9টা বৎসর কেটে গেল। 1 দিন 2 দিন নয়, প্রায় 8 থেকে 9 বছরের মতো হবে। বাট আই এম নট শিওর এরকম একটা টাইম হবে। আমি সাডেনলি হচ্ছে পুরো ভেঙে পড়ছি। শুধু নেশা করতাম, বারে শুয়ে থাকতাম, নেশা করতাম, বারে শুয়ে থাকতাম। বাট টাকা আমাকে রহমান ভাই দিত। টাকা চাইলেই রহমান ভাই টাকা দিত, টাকা চাইলেই টাকা দিত, টাকা চাইলেই টাকা দিত, টাকা চাইলেই টাকা দিত। বাট আমার টাকার কোনো অভাব ছিল না। উনি আমাকে কয়েক লাখ টাকা মনে হয় দিয়ে দিচ্ছে। যখন নেশার গোর কাটলো, আমি একটা সময় চিন্তা করতেছিলাম যে আমি আসলে কী করতেছি, আমার ফিউচার কি, আমার ভবিষ্যৎ কী। আমি একদিন মায়ের কবরে গিয়ে চিৎকার করে কান্না করতেছি। কবর পাহারা দেওয়ার একটা লোক ছিল, উনি আবার 5 ওয়াক্ত নামাজ পড়তো।
উনি একজন কোরআনে হাফেজ ছিল। ওই লোকটা আমার কান্নাকাটি দেখে আমার কাছে আসে, এসে আমাকে বলে, কেন কান্না করতেছ? এবার মাকে খুব মিস করতেছে, মার কথা খুব মনে পড়তেছে। পরে বলে, কেন মায়ের কথা তো মনে পড়তেছে কেন হঠাৎ করে? এই মহিলার কবরে তো কেউ কখনো আসতো না। এই মহিলা তো এরকম একটা হতবাগা কপাল পরা মহিলা, তার কবরে তো কেউ কোনো আসতো না। তুমি কে তার কবরে আসছো? আমি বললাম, এটা আমার মা, এটা আমার জন্মদাতা মা। আমার মা আমাকে ছোটোবেলায় এরকমভাবে বড় করেছি। এই সবগুলো কথা বলতেছে। উনি আমার মাথায় হাত বোলাই দিতেছে, কান্না করো না, ভালো হয়ে যাও। ওই লোকটা আমাকে বুঝাইলো। আমি আস্তে আস্তে করে লোকটার কাছে যাইতাম। আমার মায়ের স্মৃতিগুলো আমাকে ভুলে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, আমার সাথে কথা বলতেছে। আমি মা মা বলে চিৎকার করে কান্না করতেছি। কবরের কাছে গিয়ে কবরটাকে জড়িয়ে ধরে পারতেছি না, কবরের ভিতরে ঢুকে মায়ের ওই মৃত হাড্ডিগুলোকে আমি জড়িয়ে ধরে চুমো খাবো। তুমি তখন আমাকে বলে, শান্ত হও বাবা, শান্ত হও, এটাই তো জীবন। আমি তখন উনি আমাকে বলে, তুমি কি করো? তোমার মুখে এত গন্ধ কেন, এত নেশা কেন করো? আমি তখন অনেক কিছু ওনাকে বলি এবং আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো ওনার সাথে শেয়ার করি। উনি সবগুলো ঘটনা শুনে বলে, পৃথিবীটা অনেক কঠিন, চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস করা যায় না। একটা কাজ করো, রহমান যে তোমাকে ঠিক বলতেছো তার কি গ্যারান্টি আছে? আমি বললাম, কাকা আমার সাথে তো এগুলো হয়েছে। উনি বলে, বাড়িতে যাও, তোমার বাড়িটাতে তুমি আবার যাও, বাড়িটা ভাড়া দাও, ভাড়া দেওয়ার টাকায় তুমি চলো একটা বিয়ে শাদী করো, নতুন করে সংসার করো, নিজের জীবনকে তৈরি করো। ঠিক তখনই ঘটলো ঘটনা। আমি যখন আমার বাড়িতে যেতে শুরু করলাম, রহমান ভাই হঠাৎ করে আমাকে একদিন খবরে আমাকে বলল, আমি নাকি বাড়ি ওনার কাছে বিক্রি করে দিছি। আমি বললাম, মানে? আমি আপনার কাছে আমার বাড়ি কখন বিক্রি করলাম? আমি বললে, হ্যাঁ, তুমি নেশার টাকার জন্য পাগল হয়ে গেছিলাম। তুমি নেশার টাকার জন্য পাগল হয়ে গিয়ে তুমি আমাকে বাড়ি সিগনেচার করে দিয়েছো, কিন্তু কখন কিভাবে আমি ওনাকে বাড়ি দলিল করে দিয়েছি আমার ঠিক মনেই নেই। আমি বললাম, ভাই আমি আপনাকে কখন বাড়ি দিলাম? উনি বলে, হ্যাঁ, তুমি আমাকে এই বাড়িটা লিখে দিছ। এবং উনি আমাকে দলিলপত্র সব কিছু দেখাইতেছে। এখন নয়, প্রায় আরও প্রায় 4 থেকে 5 বছর আগে আমি বাড়ি বিক্রি করছি। যেভাবে উনি আমার কাছ থেকে বাড়ি নিয়ে চলে গেছে। বাড়িটা নিয়ে যাওয়ার পরে মায়ের কবরের কাছে শুয়ে থাকতাম, ওখানে কান্নাকাটি করতাম, মাকে ঝড়াই ধরে কাঁদতাম। এরকম করতে করতে ওই লোকটা তখন আমার ওই লোকটাই আমাকে বেশি সাপোর্ট দেয়। ওই কবরস্থানে বসি, তখন আমি ফেসবুকে ছবি আপলোড করতে থাকি, প্রচুর ছবি দিচ্ছি ফেসবুকে। মায়ের কবরে জড়িয়ে থেকে কান্না করে করে ছবি দিচ্ছি, হুজুরটার সাথে বসে বসে ছবি দিচ্ছি, কবরস্থানে কোথায় থাকতেছি এগুলো লিখতেছি। এমন করতে করতে হঠাৎ করে একদিন নতুন একটা আইডি থেকে আমাকে তখন নক করার পরে আমাকে ফোন করে, লিখলে আমাকে মেসেঞ্জারে কল করে। আমি তখন কলটা রিসিভ করার পরে আমার বলতেছে, পরশ আমি তারিন বলার পরে আমি খুব ক্ষেপে গেলাম। তুই আমারে কল দিলি কেন? তুই কেন কল দিলি? আমারে কল কেন দিলি? গালাগালি করতেছে। আমাকে বলে, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। আমি বলে, আমি তোর সাথে কথা বলতে চাই না, আমার জীবনটা তুই নষ্ট করছিস। সে বলে, জীবন নষ্ট আমি করেছি? আমি যদি তোমার জীবন নষ্ট করব তাহলে তোমার বাড়ি কিভাবে রহমান নিয়ে গেল? আমি বললাম, তুইও চিটার, রহমানও চিটার। এই বলে আমি ওর পুরো মেসেঞ্জারটা আমি আনইনস্টল করে দিই। তার 5 দিন পরে একদিন মায়ের কবরে, একদম প্রতিদিনে যাইতাম, 5 দিন পরে একদিন কবরের যিনি পাহারা দেয় উনি আমাকে একদিন ঘরে ডাইকা নিয়ে আমারে বলে, তুমি চুপ করো, তুমি কি তারিনকে তালাক দিয়েছো? আমি বললাম, না। তার সাথে কি তোমার ডিভোর্স হয়েছে? আমি বললাম, না। বলে, তাহলে সে এখনো তোমার বউ আছে, সে তোমার সাথে একটু কথা বলবে। আমি বললাম, না, যাকে আমি তালাক দিয়েছি আমি তার সাথে কথা বলতে চাই না, আমি তার সাথে কোনো কথা বলবো না। সে কেন আসছে? আপনি তাকে চলে যেতে বলেন, আমি ওর চেহারা দেখতে চাই না। লোকটা তখন বলে, বাবা শান্ত হও, এত রাগ করো না, এত রাগ করা ভালো না, একটু শান্ত হও, তোমার বউ আসছে তোমার সাথে একটু কথা বলার জন্য, একটু কথা বলবে। আমি বললাম, কি কথা বলবে? তারিন তখন এসে আমার কাছে কান্না করতে করতে বলতেছে, আমাকে আরও মারবা? তোমার যদি আরও মারতে ইচ্ছে করে তাহলে আমাকে আরও মারো, কিন্তু আমার কথাগুলো শোনো। আমি স্বীকার করি আমি অন্যায় করেছি, আমি মিথ্যে পরিচয় তোমাকে বিয়ে করেছি, আমি জানি আমি একটা বেশ্যা, কিন্তু আমাকে কে বেশ্যা বানিয়েছে তা কি জানো? আমি বরিশালের হতভাগা একটা মেয়ে, আমি দরিদ্র পরিবারের একটা মেয়ে। আমার বাবা ছিল, মা ছিল, দূর সম্পর্কের এক দুলাভাই হচ্ছে তোমাদের ওই বাসার রহমান। তোমাদের বাসায় যে কোম্পানির মালিক রহমান ইন্ডাস্ট্রি, ওই রহমান ছিল আমার দূর সম্পর্কের এক দুলাভাই। আমি কাজের উদ্দেশ্যে ঢাকাতে আসি ওই দুলাভাইয়ের কাছে। এরপরে উনি আমাকে দুবাই নিয়ে যায় কাজের কথা বলে দুবাইতে নিয়ে গিয়ে 16 বছর বয়সে উনি আমাকে 18 বছর বয়স বানিয়ে আমার
জন্ম নিবন্ধনের কাগজে বয়স বাড়িয়ে 18 বছর করে পাসপোর্ট করে নিয়ে আমাকে দুবাইতে নেয়। যেদিন উনি আমাকে দুবাই নেয় তার পরের দিনে আমাকে কিছু অ্যারাবিক লোকদের কাছে তুলে দেয়। আমি সেই বর্ণনা তোমাকে দিয়ে শেষ করতে পারবো না। তুই যে বলেছো আমি ব্যবসা, ইয়েস আমি এটা, কিন্তু আমাকে এই লোকটা বানিয়েছে, আমাকে ওখানে বিক্রি করে দেয়। আমি খারাপ হয়ে যাই, আমি খুবই খারাপ হয়ে যাই, এটা মিথ্যা নয়, এটা সত্যি, আমি খুবই খারাপ হয়ে যাই। এমন করতে করতে একজন দুবাইয়ের শেখের কাছে আমাকে খারাপ কাজ করার জন্য যখন দেওয়া হয়, বহু বছর পরে ওই দুবাইয়ের লোকটা আমাকে দেখে তার মায়া লাগে। আমি তখন ফুল আরবি বলতে পারতাম। আমি তখন আমার জীবনের পুরো ঘটনাটা ওই লোকটাকে বলি। বলার পরে সে আমাকে মেয়ে ডাকে, আমার সাথে খারাপ সম্পর্ক করে না, তার বাসা আমাকে থাকতে দেয়। আমি তার বাসায় থাকতাম, তার গাড়ি দিয়ে চলা ফিরতাম, তার মেয়ের পরিচয় আমি দুবাইতে থাকতাম। আমি তোমাকে বিয়ে করার বহু বছর আগে বেশ্যাপনা ছেড়ে দেই, আমি ভালো হয়ে যাই। কিন্তু আমি ওই রহমানকে ভুলতে পারতেছিলাম না। রহমানের খারাপ জিনিসগুলো আমি দেখেছি এবং এগুলো দেখার পরেই আমি তোমার সাথে নক করেছি। আমি মনে করেছিলাম তুমিও সম্ভবত রহমানের সাথে খারাপ কাজ করো। আমার ভুল হয়েছে, আমার তোমাকে সব কিছু বলে তোমাকে বিয়ে করা উচিত ছিল, বাট আই এম সরি, আমি তোমাকে ওই সময় সব কিছু বলতে পারি নাই, তোমাকে মাফ করে দাও। আমি সেদিন আমার বউ তারিনকে বুকে জড়িয়ে ধরলাম। কয়েক মাসের মধ্যে তারিন আমার পাসপোর্ট করলো, আমাকে দুবাই নিয়ে গেল। আজ আমি দুবাইতে শাহিনশার জীবন করতেছি। তারিনী যেই লোকটা তারিনকে মেয়ে ডেকেছিল, যাকে বাবা ডেকেছিল, ওই লোকটা মারা গেছে। আমাদেরকে অনেক ব্যবসা বাণিজ্য দিয়ে গেছে দুবাইতে। এখন দুবাই নয়, শুধু ইউরোপের বিভিন্ন দেশে আমরা যাই, আমাদের বিভিন্ন দেশে বিজনেস আছে। লাইক আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছি। দুবাইতে আমাদের নিজেদের বাংলো আছে, বিজনেস আছে। ওকে যে লোকটা মেয়ে ডেকেছে, ওই লোকটা ওকে অনেক ব্যবসা বাণিজ্য দিয়ে গেছে, ওই বুড়ো লোকটা। আজ আমি আমার বউকে নিয়ে অনেক ভালো আছি। আমার 2টা কন্যা সন্তানও আছে, আমার 2টা মেয়ে সন্তান আছে, আমার ওয়াইফ আছে, আমি অনেক ভালো আছি। কিন্তু আমার জীবনের ইতিহাসগুলো যখন এখনও মনে হয় অনেক কষ্ট হয়। আজও মায়ের কবরের কাছে যাই এবং মায়ের কবরে বসে থাকি। আমি জানি না হঠাৎ করে আপনি এই চ্যানেলটা আমার সামনে পড়লাম, আমি তখন থেকে আপনার গল্পগুলো শুনি। কিন্তু আপন ভাই, কয়েকটা দিন ধরে দেখতেছি আপনি খুব ভৌতিক গল্প দিয়ে যাচ্ছেন। কেন আপনি এত ভূতের গল্প দিচ্ছেন? আপনি তো মানুষের না বলা কথা প্রকাশ করা একটা মানুষ। আপনি তো মানুষের ভিতরে লুকিয়ে থাকা কষ্টগুলোকে বোমের মতো ফাটিয়ে দেওয়া একটা মানুষ। আপনি কেন শুধু ভৌতিক গল্প দিচ্ছেন? আমি আপনার কথাগুলো অনেক ভালোবাসি, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আপনাকে আমি রিকোয়েস্ট করবো আমার গল্পটা আপনি প্রচার করবেন। শুধু নাম ঠিকানাগুলো একটু হাইড করে আমার গল্পটা প্রচার করবেন, আমি খুব খুশি হব। মন থেকে দোয়া করি আল্লাহ, আমি যেদিন আমার মায়ের জন্য দোয়া করি, ওই দিনে আপনার জন্য দোয়া করি। আমি আমার বউ সন্তানকে নিয়ে 2বার হজে গিয়েছি। আমি সবসময় আপনার জন্য দোয়া করি। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এদের জন্যই মনে হয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আমার জীবনেও না অনেক কষ্ট আছে, আমি এক পৃথিবী কষ্ট সামনে নিয়ে বেঁচে আছি। আমার জীবনেরও কষ্টের কোনো শেষ নাই। আমার জীবনটাও একটা না বলা ইতিহাস। পরশ ভাইয়ের মতো মানুষগুলোর জন্যই হয়তো আমি বেঁচে আছি। পরশ ভাই বলেছিল, ভাই ভৌতিক গল্প কেন দিচ্ছেন? আসলে ইদানিং ধরে যে গল্পগুলো আমি পাচ্ছি, প্রতিটা গল্পই কেমন জানি একটু অন্যরকম। লাইক মার্ডার, দর্শন, খুন, খুব ডিফিকাল্ট স্টোরিগুলো পাচ্ছি। এগুলো আসলে ওভাবে প্রচার করা ঠিক না। আর আমি আইনি ঝামেলায় পড়ে যেতে পারি, কারণ ওভাবে আমি জিনিসগুলো জাস্টিফাই করি না। এই জন্য কিছু ভৌতিক গল্প দিয়েছে। তো আই হোপ পরশবে আমি আপনাদের গল্পগুলো দিব। অনেকগুলো গল্প, এই টাইপের অনেকগুলো গল্প আমার কাছে জমা হয়েছে। আমি এই গল্পগুলো রেকর্ড করব। কষ্ট গল্পটা খুবই হৃদয় স্পর্শ করেছে। আপনার কাছে কেমন লেগেছে এটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর গল্পের শেষের দিকটা আরও অনেক লম্বা ছিল। আমি হয়তো 2 ঘন্টায় এই গল্প শেষ করতে পারতাম না যদি একদম বিস্তারিত শেষের দিকে ভেঙে বলতে চাইতাম। এই জন্য অনেক কিছু স্কিপ করে বলেছি, যেটা পরশ ভাইয়ের কাছে আমি সরি। ভাই বলবে যে অনেক কিছুই তো আপন ভাই আমার বলে নাই। হ্যাঁ, অনেক কথা আমি লুকিয়েছি, কারণ গল্প 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করেছি এই জন্য। সো আপনারা যদি কোনো অংশ না বুঝে থাকেন কমেন্ট করবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্য দিনে অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।